এখান থেকে যে কোশ্চেনটা আসবে মোটামুটি বোঝা যায়, ভালো একটা চ্যাপ্টার, সহজ একটা চ্যাপ্টার, খুব একটা জটিলতা নেই, ক্যালকুলাস মাত্রই সহজ। যদি কেউ বলে স্যার সেমিস্টার ওয়ানটা একটু হালকা আছে, এখন একটু হালকা ফাঁকি মেরে দেবো, তো সেমিস্টার ওয়ান যদি ফাঁকি মারো, সেমিস্টার ওয়ানের নাম্বার কম আসবে, সেটা তুমি অন্য সেমিস্টারে গিয়ে কিন্তু ওভারকাম করতে পারবে না। তাহলে একটা কমপ্লেক্স ফাংশন নয়, তার ডেরিভেটিভ করে কি করে কমপ্লেক্স নাম্বার হলো, এটাই তো একটা প্রশ্ন, বিশাল বড় প্রশ্ন। তা আমার প্রশ্ন হচ্ছে, তোমরা আমাকে কোশ্চেন করবে -1 তার রুট, ওটা আবার বাস্তবে হয় নাকি, বলবে যে ওটা স্যার বাস্তব ব্যাপার হয় নাকি, তাহলে কিসে হবে, অবাস্তবে হবে। আমি হ্যাঁ অবাস্তব হবে। কোন জিনিসটা মনে থাকে বেশি জানো তো? যে জিনিসটা খুব কাজে লাগে সেটা মনে থাকে। তোমাদের যদি কেউ এখন যদি হুট করে আমাকে বলো স্যার a+b² সূত্রটা আবার মনে রাখতে হবে স্যার, ওটা তো মনে থাকে না। যেদিন থেকে তাহলে কাজে লাগবে সেদিন থেকে মনে রাখো, এর বাইরে আর আসবে না। খুব কনফিডেন্স দিয়ে বলছি আসবে না, কিন্তু যদি বাই চান্স চলে আসে, যদি একটু উলটপালট আসে, তখন কি করবো? সিরাজাম একাডেমির ইউটিউব চ্যানেলে এবার থেকে ম্যাথমেটিক্স মেজর মাইনরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রচুর ফ্রি ক্লাস পেতে চলেছে। আর পুরো সিলেবাস ওয়াইজ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন ইউনিভার্সিটির জন্য যদি সাবজেক্ট ওয়াইজ বা কোর পেপার ওয়াইজ আরও ক্লাস পেতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে সিরাজাম একাডেমির অ্যাপটা ডাউনলোড করতে হবে। সিরাজাম একাডেমির অ্যাপ প্লে স্টোরে পাবে, অ্যাপ স্টোরেও তোমরা পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে গুগল ক্রোম থেকেও অ্যাপটা ডাউনলোড করতে পারো। এক্সাম তোমাদের খুব সামনে, পড়াশোনা কিছু হয়নি, এবার ভাবছো ওয়েব সিরিজের মতো 1 by 1 ভিডিও লেকচার পেলে খুব ভালো হতো, তাহলে তোমাদের জন্য সিরাজাম একাডেমির অ্যাপ। এই সিরাজাম একাডেমির অ্যাপে বিভিন্ন ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স মেজর মাইনরের জন্য সুন্দরভাবে কোর্স ওয়াইজ সাজানো আছে। সমস্ত ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, এমনকি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, প্রচুর ইউনিভার্সিটির জন্য কোর্সগুলোকে সুন্দরভাবে সাজানো আছে। তোমরা যদি মনে করো যে কোর্সের জন্য কোয়ারি করতে চাইছো, sirazamacademy.com সেখানেও সার্চ করতে পারো, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সম্পূর্ণ ডিটেলস নিতে পারো। একদম প্রায় লাস্ট পর্যায়ে বলতে পারো, সাকসেসিভ ডেরিভেটিভ। এখান থেকে যে কোশ্চেনটা আসবে মোটামুটি বোঝা যায়, ভালো একটা চ্যাপ্টার, সহজ একটা চ্যাপ্টার, খুব একটা জটিলতা নেই, ক্যালকুলাস মাত্রই সহজ। তো ক্যালকুলাসের বাকি যে চ্যাপ্টারগুলো আছে যেগুলো পড়াবো দেখবি সব ঠিকঠাকই লাগবে, অসুবিধা কিছু নয়। তবে সপ্তাহে 3 দিন করে পড়ানো হয়, সেখানে আমি মাঝে একটা একটা করে টপিকস একটু চেঞ্জ করব, মাঝে মাঝে হয়তো ভেক্টরটা পড়াচ্ছি বা জিওমেট্রিটা পড়াচ্ছি। এটাতে কি হবে যে সব ধরনের সাবজেক্টগুলো প্যারালালি চলবে। তো সাকসেসিভ ডেরিভেটিভের আগের দিন যে প্রবলেমগুলো ছিল সেটা একটা প্যাটার্নের ছিল। এইবার আমরা শুরুতেই একটা অন্য প্যাটার্নের প্রবলেম করছি। মনে করো, ধরে নাও এমন আছে, সাপোজ এটা লাস্ট হয়েছিল আগের ক্লাসে, ধরে নাও এরকম টাইপের আছে, কি হবে? লেট fx সমান সমান e to the power ax cos bx, a belongs to r, b belongs to r। অর্থাৎ a b গুলো যা খুশি হতে পারে, কিন্তু e to the power ax cos bx, দেখবে সিলেবাসে দেখবে যে এই প্যাটার্নের অঙ্কগুলো কিন্তু আছে, মেনশন করা আছে, সাকসেসিভ ডেরিভেটিভ অর হায়ার অর্ডার ডেরিভেটিভ অফ দ্য ফাংশন হুইচ আর ইন দিস ফর্ম। এই ফর্মে ডেরিভেটিভগুলো কিন্তু সিলেবাসে মেনশন করা আছে। তো fx সমান e to the power ax cos bx, এদেরকে ডেরিভেটিভ করতে গেলে কি হবে? তাহলে আমরা যদি এটা fx পাই, তাহলে কতবার ডেরিভেটিভ করব? আমি কি n বার ডেরিভেটিভ করব। তাহলে n বার ডেরিভেটিভ করলে প্রথম ডেরিভেটিভে কি পাচ্ছি দেখো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? f ড্যাশ x আর f ড্যাশ x সমান সমান এদের ডেরিভেটিভ। তাহলে e টু দি পাওয়ার ax, যদি তুমি e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করো তাহলে a আসবে, আর cosটা ফিক্সড, তাহলে cos bx প্লাস e টু দি পাওয়ার ax যেমন থাকা থাকলো, cos এর ডেরিভেটিভ করলে কত আসে? মাইনাস সাইন bx আসবে, কিন্তু সাইনের ডেরিভেটিভ করলে এখানে তাহলে একটা b থাকবে, তাহলে মাইনাসটার আগেই একটা তাহলে বিও থাকবে, তাহলে দিস ইকুয়ালস টু এমন। ওকে,
তাহলে ফাইনালি যদি আমরা মনে করি যে এটা আসলে কি, তাহলে ই টু দি পাওয়ার এ এক্সটাকে তুমি কমন নাও, কমন নিলে তুমি পাবে এ কস বি এক্স মাইনাস বি সাইন বি এক্স। ওকে, কারো কোনো কোয়েরি আছে? তাহলে এই ডেরিভেটিভটা মোটামুটি এরকম টাইপের কিছু একটা হলো। সবাই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ইয়েস অর নো? আচ্ছা স্যার, এই অঙ্কটাতে তো এরকম প্রুফ দ্যাট বলে কিছু নেই, তাহলে এই অঙ্কটা করতে কি হবে? ফাইন্ড সাকসেসিভ ডেরিভেটিভ। কোশ্চেনে থাকবে যে ফাইন্ড, কোশ্চেনটা কি থাকবে এটা বলছো তো? চলো তাহলে কোশ্চেনে থাকবে ফাইন্ড এফ এন এক্স, এন বার ডেরিভেটিভটা বের করো। বোঝা গেছে কি বলছে? ক্লিয়ার? এন হ্যাঁ, বার স্যার। ডেরিভেটিভ বের করো। ওকে, তাহলে এন বার ডেরিভেটিভ করলে কি হবে? তাহলে একবার ডেরিভেটিভ করলে এরকম আসলো। তাহলে এন বার ডেরিভেটিভ আদতে করা যাবে কি না? আমি কি করছি একটু সুবিধার জন্য, এ সমান সমান আর কস থিটা এই টাইপের কিছু একটা ধরে নিচ্ছি, আর বি সমান সমান আর সাইন থিটা ধরে নিচ্ছি। এ সমান সমান আর কস থিটা আর বি সমান সমান আর সাইন থিটা এরকম টাইপের কিছু একটা ধরে নিচ্ছি। এ সমান সমান আর কস থিটা, বি সমান সমান আর সাইন থিটা ধরে নিচ্ছি। তাহলে এই দুটো মান এখানে আমি বসিয়ে দিচ্ছি। বসালে কি পাবো? দিস ইমপ্লাই ই টু দি পাওয়ার এ এক্স, আর এই দিকে তুমি পাবে আর কস থিটা, তার সঙ্গে কস বি এক্স মাইনাস আর সাইন থিটা, তার সঙ্গে সাইন বি এক্স, আর সাইন থিটা মাইনাস সাইন বি এক্স। তারপরে আমরা কি করলাম? আটটাকে কমন নিয়ে নিলাম, ই টু দি পাওয়ার এ এক্স হলো। এই দিকে যে টার্মটা পড়ে থাকলো তাকে কিন্তু লেখা যায় কস বি এক্স প্লাস থিটা। খেয়াল করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে পেরেছি। ইয়েস অর নো? তাহলে একবার ডেরিভেটিভ করলে এই ধরনের একটা এক্সপ্রেশন আসলো, যেখানে এ আর বি রেসপেক্টিভলি তারা যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা কত সেটা আমরা যেন ইমিডিয়েটলি বলে নিতে পারছি। ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? হ্যাঁ, স্যার। সবাই বুঝতে পারছো? মানে স্যার, যদি এটা ওই cos A cos B minus sin A sin B ফর্মুলাটা পেতেন তো জাস্ট? হ্যাঁ, জাস্ট ফর্মুলাটা ফেললাম। এবার কস এ কস বি ফর্মুলা ফেললে প্লাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। আচ্ছা, এটা মানে কি? এটা মানে হচ্ছে একবার ডেরিভেটিভটা আমার দিস হয়। তাহলে একবার ডেরিভেটিভ দিস হয়। তুমি আমাকে এবার কোশ্চেন করতে পারো যে আর কি জিনিস? তাহলে বলো তো রে বাবা, এদের স্কোয়ারের সাম করলে তাহলে আর স্কোয়ারটা কি হবে? আর স্কোয়ারটা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। তোমরা আবার বলতে পারো থিটা কি জিনিস? তাহলে থিটা হবে ট্যান ইনভার্স বি বাই এ। হ্যাঁ না না? তার মানে এই থিটাটা কি জিনিস আর আরটা কি জিনিস সেটাও আমরা ওখানে পেয়ে গেলাম। অর্থাৎ লাস্টে গিয়ে থিটার জায়গায় মান বসিয়ে দেবো, আর এর জায়গায় মান বসিয়ে দেবো। কথা বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার? একটু বলবেন এই r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার? ওটা কি করে হলো তাই তো? এই রেজাল্টটাকে তুমি পোলার কোঅর্ডিনেট আর কার্টেসিয়ান কোঅর্ডিনেটে নিয়ে যাওয়ার রেজাল্ট বলতে পারো। যদি বলো কেমন, ধরে নাও আমি কথা বললাম যে আমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এ বি, আর এখান থেকে এই ডিস্টেন্সটাকে যদি আমি আর বলি আর এটা যদি থিটা বলি, তাহলে তোমরা সবাই জানো যে এই ডিস্টেন্সটা আমার কত হয়? এটা হবে, এটা হবে আমার এ আর এটা বি। তাহলে বলো তো রে বাবা, সাইন থিটার মান কি হবে? সাইন থিটা সমান সমান লম্ব ভাগ অতিভুজ। লম্ব মানে কত? বি বাই আর। তার মানে ইনডাইরেক্টলি আমরা বলতে পারি যে বি এর মানটা আর সাইন থিটা। তাহলে এখানে যে কোঅর্ডিনেটটা নিয়েছে বি সমান সমান আর সাইন থিটা, সেটা আর কিছুই না, কার্টেসিয়ান থেকে পোলারে যাওয়ার মাধ্যমটা। কার্তেসিয়ান থেকে পোলার বা পোলার থেকে কার্তেসিয়ানে যাওয়ার মাধ্যম। তোমরা আবার বলতে পারো যে আচ্ছা আমি না বি বুঝলাম, তাহলে এ কি হবে? তাহলে আমরা বলবো যে এ মানে ভূমি, ভূমি ভাগ অতিভুজটা আমার কত হয়? কস থিটা। ভূমি ভাগ অতিভুজ কস থিটা, সেখান থেকে আমরা বলতে পারবো এ সমান সমান আর সাইন থিটা। এ সমান সমান আর সাইন থিটা। তাহলে এ পেয়ে যাচ্ছে এমন, বি পেয়ে যাচ্ছে এমন। এই দুটো মান তুমি প্রয়োজনে বসিয়ে দাও। এই এ সমান সমান আর কস থিটা আর সাইন থিটা, বি সমান সমান আর সাইন থিটা, না এটা কি হলো? সরি কি করলাম, সরি, এটা কস থিটা। তাহলে এই পেলাম। দেখো এই দুটোই ওখানে নেওয়া হয়েছে। তোমরা যদি আমাকে ফার্দার জিজ্ঞাসা করো আচ্ছা ট্যান থিটা কত হবে, আমি যে কেন ট্যান থিটা সমান সমান, তো আমরা জানি যে ট্যান থিটা মানে হচ্ছে যে লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ ভূমি বি বাই এ। ঠিক আছে এটা?
তাহলে বি বাই এ তুমি তুমি অন্য নিয়মে করতে পারো যে বি বাই এ করলে কি হবে আর সাইন থিটা বাই আর কস থিটা আর আর কেটে যাবে ট্যান থিটা সমান বি বাই এ। তাহলে থিটার মান কত? থিটার মান হচ্ছে ট্যান ইনভার্স বি বাই এ। তোমরা আবার বলতে পারো স্যার আরটা কি জিনিস? আমি যে আর হচ্ছে অরিজিন থেকে এ বি পয়েন্টের ডিস্টেন্স, তার যদি অরিজিন থেকে এ বি পয়েন্টের ডিস্টেন্স হয় তাহলে রুট ওভার হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে আর স্কোয়ারের মান হচ্ছে দিস ওয়ান। আশা করি তোমরা এই দুটো বুঝে গেছো। সেটা হচ্ছে কার্তেসিয়ান থেকে পোলার, পোলার থেকে কার্তেসিয়ানে যাওয়ার যে ট্রান্সফরমেশনটা সেটা জিওমেট্রিতে আরো ক্লিয়ার করে দেবো। বুঝে গেছে? হ্যাঁ স্যার। আর এগুলো জানতে তো না? কি জানতে না? একদমই জানতে না। হ্যাঁ। ট্রিগোনোমেট্রি স্যার করেছো? এই দুটো যে 12 এ ছিল একটা অঙ্ক এভাবেই। হ্যাঁ এগুলো তো করেছো রে বাবা। 12 একটু ফাঁকি মেরে এসছো। আমি 12 যদি তোমরা কেউ ফাঁকি মেরে আসো তাহলে আমি কিছু মনে করছি না, কারণ 12টা ফাঁকি মারতে পারো, কোনো অসুবিধা নেই। 12 তোমরা ফাঁকি মারতে পারো, কিন্তু গ্র্যাজুয়েশনে এসে আর ফাঁকি মেরো না। যদি কেউ বলে স্যার সেমিস্টার 1টা একটু হালকা আছে, এখন একটু হালকা ফাঁকি মেরে দেবো, তো সেমিস্টার 1 যদি ফাঁকি মারো সেমিস্টার 1-এর নাম্বার কম আসবে, সেটা তুমি অন্য সেমিস্টারে গিয়ে কিন্তু ওভারকাম করতে পারবে না। তোমরা যদি বলো যে পরের সেমিস্টারে ওভারকাম করে দেবো, সেটা কোনোদিন হয় নাকি? এই সেমিস্টারে যে এসজিপিএ বা সিজিপিএ পাবে সেটা তুমি পরের সেমিস্টারে কি করে কভার করবে? এক হতে পারে যদি তুমি এটা সাপ্লি পেয়ে যাও তাহলে পরের সেমিস্টারে গিয়ে ওই সাপ্লিটা কভার করতে পারো, এটা একটা রাস্তা। কিন্তু যদি তুমি কোনো একটা সেমিস্টারে সাপ্লি পেয়ে যাও, মনে রেখো প্রথম এই সেমিস্টারে যেমন সিলেবাস, দ্বিতীয় সেমিস্টারে আর একটু বেশি সিলেবাস, তারপর সেমিস্টারে আরও একটু বেশি সিলেবাস। এই সেমিস্টারে কোনো একটা টপিক তুমি উদ্ধার করে উঠতে পারলে না, সাপ্লি হয়ে গেল, অর্থাৎ পরের সেমিস্টারে তোমার বার্ডেন বেড়ে গেল, কারণ ওই সেমিস্টারের নিজস্ব সাবজেক্টগুলো পড়তে হবে প্লাস প্রিভিয়াস সাবজেক্টটাও পড়তে হবে, সেটা খুব চাপের। সেই জন্য কোনো মতেই যেন সাপ্লি না আসে, বন্ধুদের হোক, ভালো বন্ধু জোগাড় করে হোক, বা হল কালেকশন করে হোক, বা এদিক ওদিক তাকিয়ে হোক, বা পকেটে নিয়ে গিয়ে হোক, যেভাবে খুশি পাস করতে হবে। যেভাবে খুশি হাতে লিখে নিয়ে যেতে পারো, নখে লিখে নিয়ে যেতে পারো, নখের মধ্যে একটু ছোট ছোট করে লিখে নিয়ে যেতে পারো, সে যেভাবে খুশি লিখে নিয়ে যাও, পাস করতে হবে। সাপ্লি করা যাবে না কোনো মধ্যে, বুঝতে পারছো? তাহলে এফ ড্যাশের মান দিস ওয়ান। এবার তুমি না একে আরেকবার ডেরিভেটিভ করো, কি আসে দেখো। ডিফারেন্সিয়েটিং আবার আরেকবার ডিফারেন্সিয়েট করো, তাহলে এফ ডবল ড্যাশ হবে এফ ডবল ড্যাশ এক্স সমান সমান, বলো তো রে বাবা, এদের ডেরিভেটিভ করলে এ বি তো কনস্ট্যান্ট, তাহলে আর এর ডেরিভেটিভ করার কোনো মানেই হয় না। যা ডেরিভেটিভ করার গল্প আসবে সেটা তোমার আসছে শুধুমাত্র এদের ডেরিভেটিভ। তাহলে যদি আমি আরটা ফিক্স রাখলাম, ই টু দি পাওয়ারের ডেরিভেটিভ করি, এ টু দি পাওয়ার এক্স হলে একটা এ আসবে এ সামনে, আসবে, আর কস আর অফ cos তখন কনস্ট্যান্ট থাকবে। বিএক্স প্লাস থিটা, তাই না? প্লাস আবার আর এবার যখন কসের ডেরিভেটিভ করে সাইন আসবে মাইনাস হবে, কিন্তু তার ভেতরে একটা বি আছে, সেই বিটা আসবে, তাহলে বি আসবে এখানে একটা মাইনাস পর্যন্ত হবে, তারপরে ই টু দি পাওয়ার এ এক্স হবে, তারপরে ওইদিকে সাইন অফ বি এক্স প্লাস থিটা হবে। তোমরা কি আমার কথা একটু হলেও ভালো বুঝতে পারছো না? বলো হ্যাঁ, না স্যার কিছু বুঝতে পারছি না, বলো খালি একবার। যাচ্ছে না বলো? বুঝে গেল না এটা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এবার যেন কি করব, কে বলবে? এবার কি করব? এবার কি করব, কে বলবে? স্যার আর ই এ মানে ই টু দি পাওয়ার এক্স টা কমন নিয়ে নেওয়া যাবে? ই টু দি পাওয়ার এক্স কমন হবে, তারপর আমি বলছি আবার এ বির মান বসিয়ে দেবো। এ আর বি তো আমার এরকম রে বাবা, বুঝতে পেরেছো কথাটা? এস অর নো? হ্যাঁ। এ বির মান যেই বসিয়ে দেবে তখন তো আবার সেই কসের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা চলে আসবে। বোঝা গেল? বোঝা গেল? তাহলে বলি একবার, আবার এ এর মান ডি থিটা ডিএক্স লিখলেন না কেন? ওটা কোনটা বলো তো? এই বিএক্স প্লাস থিটার তো ডেরিভেটিভ হবে ওখানে তো। থিটা ডেরিভেটিভ হবে না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ থিটাটা কনস্ট্যান্ট, বি আর এ হ্যাঁ কনস্ট্যান্ট, হ্যাঁ রাইট রাইট, তাহলে অ্যাঙ্গেল। থিটা যেহেতু কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ হবে না, আমার এখানে ডেরিভেটিভ হবে শুধু এক্স এর রেসপেক্টে। এবার শোনো, মান বসাও। তোমরা কি করবে বলো? আর ই টু দি পাওয়ার এ এক্স কমন নাও, এ এর জায়গায় মান বসাও রে বাবা, কত? আর কস থিটা,
ইয়েস, আর কস থিটা কস অফ বিএক্স প্লাস থিটা মাইনাস, আর তো কমন নিয়েছো না, আর আছে বি এর জায়গায় কত বসবে, বি এর জায়গায় বসবে আর সাইন থিটা, সাইন অফ বিএক্স প্লাস থিটা, তারপরে লাইনে পাবো আর একটা আর একটা কমন, তাহলে আর স্কোয়ার আর স্কয়ার হয়ে যাবে। e টু দি পাওয়ার এক্স। আবার বলো তো আমাকে এখান থেকে কি হবে, কস অফ বিএক্স প্লাস টু থিটা। তোমরা কি সত্যি সুন্দর বুঝতে পেরেছো? হ্যাঁ না না? হ্যাঁ স্যার। তাহলে রেকারেন্স রিলেশনটা আশা করি বুঝে গেছো সবাই, সুন্দর রেকারেন্স রিলেশনটা বুঝেছো কিনা, বোঝা গেছে কিনা বলো? তাহলে এইভাবে যদি আমি পরপর ডেরিভেটিভ করতে থাকি, এইভাবে যদি আমি পরপর ডেরিভেটিভ করতে থাকি, তাহলে n বার ডেরিভেটিভ করলে কত হবে? আমরা জানতে চাইছি n বার ডেরিভেটিভ করলে কত হবে। তাহলে দুবার ডেরিভেটিভ করলেই আর স্কোয়ার আসে, n বার ডেরিভেটিভ করলে কত হবে, আর টু দি পাওয়ার n। পাওয়ার n হবে, লাস্টে 2 থিটার জায়গায় n থিটা হবে। তাহলে এইদিকে তোমার থাকছে cos অফ bx প্লাস কত হবে, টু থিটার জায়গায় n থিটা। n থিটা হবে। তার মানে আর টু দি পাওয়ার n, আর টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার ax। আচ্ছা এবার একটা কথা বলি, সব তো হয়েই গেল, শুধু আমার কি করতে হবে, আর এর জায়গায় মান বসাতে হবে, আর তো তুমি ধরেছো। তাহলে আর এর জায়গায় মান বসালে আর মানে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট, তাহলে তার টু দি পাওয়ার দিস ওয়ান, তাহলে n বাই টু। দেখো আর এর জায়গায় মান বসালে এটা হবে কিনা, আর ই টু দি পাওয়ার এক্স যেমন আছে থাকলো, কস অফ বি দিয়ে অ্যান্সার রাখা যাবে কারণ বি তো ছিলই কোশ্চেনের মধ্যে, কিন্তু থিটা দিয়ে অ্যান্সার রাখা যাবে না, থিটা তো তুমি লিখেছিলে। তাহলে ট্যান ইনভার্স বি বাই এ, এই হলো কমপ্লিট অ্যান্সার, এই হলো কমপ্লিট অ্যান্সার। ইয়েস অর নো, ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পেরেছো কিনা, হ্যাঁ না না? হ্যাঁ স্যার। ঠিক আছে, তার মানে তো আরেকবার রিপিট করবেন। আমার কথা শোনো, যখন বলছিলাম আর sin থিটাটা আর ওই sin bx প্লাস থিটাটা তো 1 হয়ে যাবে, তাই স্যার বুঝতে পেরেছি। আর সাইন থিটাটা আর ওইটা স্যার ওই sin bx ওটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাই বুঝতে পারলাম। ক্যান্সেলেট কোথায় হলো রে বাবু, স্যার কোন আরেকবার রিপিট করুন স্যার। কোন লাস্ট লাইনটা না কোনটা? সেকেন্ড ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ করার পরে এই পর্যন্ত আসলো, কিন্তু আমি যে এ বি গুলো নিয়েছিলাম সেই এ বি গুলো তো অ্যাজ ইট ইজ আছে, অর্থাৎ এ বির মান আবার বসানো যাবে। তাহলে আবার যখন এ এর মান বসাতে যাচ্ছি, এ এর মান যখন বসাচ্ছি, এ মানে কত, আর কস থিটা, আর বি এর জায়গায় বসাচ্ছ আর সাইন থিটা, আবার বসালে, তাহলে এই দুটো মান যখনই বসালে, তাহলে এই দুটো থেকে আমরা পেয়ে যাচ্ছি কস অফ, আরটা কমন নাও, কস অফ আবার থিটা প্লাস হবে, অর্থাৎ বি এক্স আর টু থিটা হয়ে যাচ্ছে। ফর্মুলাটা বুঝতে পারছো তো, দিস ওয়ান প্লাস থিটা বা থিটা প্লাস দিস ওয়ান, টু থিটা হলো, এবার আর স্কোয়ার হলো। তাহলে নিশ্চয়ই আমরা যখন এন বার ডেরিভেটিভ করব, তাহলে আর সাইন থিটাটা, সাইন থিটাটা ওটা মানে cosটা তো আপনি কমন নিলে কি প্লাস 2 দিতে হবে। হাসবো না কাঁদবো সেটাই ভাবছি। আচ্ছা আমি এই ফর্মুলাটা ইউজ করছি, ঠিক আছে, cos a প্লাস বি এর ফর্মুলা ইউজ করছি, cos a cos b মাইনাস সাইন a সাইন b, এই ফর্মুলাটা আমি ইউজ করছি। বলো যে স্যার এটা কি করে আসলো, বলো বলো বলো। তাহলে এই ফর্মুলাটাতে এখানে মাইনাস থাকলে প্লাস হয়, এটা মাথায় রেখো, ওই জন্য মাইনাস আছে বলে প্লাস হয়েছে। ওকে, তাহলে আমরা কি পেলাম রে বাবা, আমরা পেলাম যে এন বার ডেরিভেটিভ করলে তাহলে এরকম, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, আর আর থিটা এই ধারণাটা তোমরা নিয়েছো মাথা থেকে, লেট মানে ধরেছো, লেট মানে ধরি, তাহলে এটা তোমরা ধরেছো, আর থিটা দিয়ে অ্যান্সার তাহলে ফাইনালি রাখা যাবে না, আর থিটা তো তোমরা ধরেছো, ধরে নাও কেউ একজন
এটা আর না লিখে এ সমান সমান পি কস ফাই, বি সমান সমান আর সাইন ফাইও লিখতে পারে। তাহলে ফাই আর পি এই দুটো তো তোমরা ধরেছো, তাহলে অ্যান্সারে আলটিমেটলি ফাই আর পি রাখা যাবে না, ফাই আর পি অ্যান্সারে রাখা যাবে না। এটার মানে হচ্ছে লাস্টে গিয়ে মানটা বসাতে হবে। তাহলে থিটা আর আর এর মান বের করার বসানোর টেকনিক হচ্ছে দিস ওয়ান। তাহলে আর হচ্ছে রুট ওভার হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু আছে তো আমার আর টু দি পাওয়ার এন, তাহলে আর টু দি পাওয়ার এন থাকলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার 1/2, টু দি পাওয়ার এন করলে n/2, ই টু দি পাওয়ার এক্স এ দিয়ে রাখা যাবে বলেছিলাম, আর এই থিটা দিয়ে রাখা যাবে না, তো থিটার জায়গায় শুধু মান বি দিয়ে রাখা যাবে। তাহলে এটা হচ্ছে কমপ্লিট অ্যান্সার। বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার? এবার সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। মানে খুব ইজি, কিন্তু কিচ্ছু নেই, সিম্পল রে বাবা, সিম্পল। আমি যদি তোমাদেরকে এই কোশ্চেনটা আবার বলতাম, এরকম টাইপের কোশ্চেন তো প্রচুর আছে। সো ধরে নাও আচ্ছা, প্রোডাক্ট দিয়ে কোশ্চেন কই, ধরে নাও এটা। নেক্সট এক্সাম্পল, লেট y সমান সমান e টু দি পাওয়ার ax sin bx, a আর b রিয়েল নাম্বার, a আর b হচ্ছে রিয়েল নাম্বার। ফাইন্ড nth অর্ডার ডেরিভেটিভ y এর। পারবে? এটা বাড়ির কাজ দেওয়া যেতে পারে, পারবে কি? ইয়েস নো? হ্যাঁ স্যার, আগের অঙ্কটার মতনই, শুধু কসের জায়গায় সাইন হচ্ছে তো। শুধু কসের জায়গায় সাইন, আর কোথাও কোনো পরিবর্তন নেই। সত্যি কি পারা যাবে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পারা যাবে। ঠিক আছে, তাহলে এটা বাড়ির কাজ রাখো, হোমওয়ার্ক। নেক্সট চলে আসো অ্যানাদার এক্সাম্পল। এই এক্সাম্পলটা মনে করো, স্ক্রিনশট করতে হবে না, আমি অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো, বুঝতে পারবে। কোশ্চেনে বেশ যেগুলো হোমওয়ার্ক থাকলো, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দেবো, তোমরা 3-4 দিনের মধ্যে সাবমিট করবে। ঠিক আছে? সাবমিট করার পর যে কোশ্চেনগুলো হবে না, এমজি স্যার বলে আরেকজন স্যারের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিন আছে, দেখবে, ওই স্যারকে তোমরা কোশ্চেন জিজ্ঞাসা করবে, বলে দেবে, চিন্তা নেই। ফার্স্ট সেম সেকেন্ড সেম সবার কোশ্চেনগুলো বলে দেয়। তো ডেডিকেটেডলি ও পুরো মানে একদম সকাল 11টা থেকে 8টা পর্যন্ত থাকে। যে কোনো টাইমে তোমরা ফোন করতে পারো, যে কোনো টাইমে তোমরা যে কোনো কোয়ারি করতে পারো। ইফ y সমান সমান 1/x² প্লাস a², ধরো যদি এটা হয়, তাহলে দেন ফাইন্ড yn। if y সমান সমান 1/x² প্লাস a², y সমান সমান 1/x² প্লাস a², দেন ফাইন্ড yn। যদি এমন হয় তাহলে yn বের করো। কি করে yn বের করবো? আমি যে অনেকগুলো টেকনিক আছে, কিন্তু একটা টেকনিক, দুটো টেকনিক আছে, আমি দুটো টেকনিকই তোমাদের আস্তে আস্তে করে বলছি। অনেক সময় কি হয় যে সাকসেসিভ ডেরিভেটিভ, তো পরীক্ষার সময় যদি এটা ফাইন্ড বলে তাহলে তুমি বিভিন্নভাবে করে দিতে পারো, কিন্তু পরীক্ষার সময় প্রুভ দ্যাট মাঝে মাঝে বলে। প্রুভ দ্যাট বললে কিন্তু চাপ আছে, তখন প্রুভ দ্যাট কি বলেছে তার উপর অনেক কিছু নির্ভর করছে। আমি এক এক করে স্টেপগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই ওয়াইটাকে আমরা x² প্লাস a², এদেরকে তাহলে আমি লিখতে পারি 1/x² মাইনাস আয়োটা a তার হোল স্কোয়ার, যেখানে দিস আয়োটা ইজ নাথিং বাট রুট আন্ডার অফ -1। তাহলে আয়োটা স্কোয়ারটা -1, সেই জন্য এমন। পরের লাইনে আমরা এটা লিখতে পারি x মাইনাস আয়োটা a, আর ওইদিকে তুমি বলতে পারো এটা x প্লাস আয়োটা a হলো। কিন্তু আমরা আবার কি করতে পারি এদেরকে,
যখন এমন ফর্মুলা থাকবে দুবার তিনবার চারবার ডেরিভেটিভ করলে পরের দিকে দেখবে বিশাল জটিল একটা ফর্ম চলে এসছে, তাদেরকে হয়তো আর কোনো কায়দা করতে পারছে না। তো একটু সহজ ফর্ম আনার জন্য টেকনিকটা কি হবে, যেটাকে আমি লিখতে পারি 1/x মাইনাস আয়োটা এ মাইনাস 1/x প্লাস আয়োটা এ নিলাম। নিলে এই লসাগুটা করলে কি হবে, এই টার্মটা তো থাকবে, উপরে দিস 1 x কেটে যাবে, 2 আয়োটা থাকবে, তাহলে 1/2 আয়োটা এ থাকবে। তাহলে এদেরকে কিন্তু আমরা চাইলে y এর মানটা এইভাবে লিখতে পারি। আমার কথা বুঝতে না পারলেই জিজ্ঞাসা করো, কথা বুঝতে না পারলেই জিজ্ঞাসা করো। আর একবার একটু তুমি বলো আমাকে, এখানে যদি আমি লসাগু করি রে বাবা, এটাকে যদি আমি লসাগু করি, এই যে টার্মটা দেখছো, তা এক্স মাইনাস আয়োটা এ, তারপরে একটা এক্স প্লাস আয়োটা এ লসাগু করলে ওইদিকে থাকছে না এক্স প্লাস আয়োটা এ মাইনাস এক্স, কেটে যাবে আর এটা তো দুবার তাহলে হয়ে এটা যাবে। এটা কাটলো, তাহলে আই মানে আয়োটা এ 2 হবে। আয়োটা এ 2 থাকলে তো আবার এই লাইনটার সঙ্গে মিলবে না, সেই জন্য এখানে 1/2 আয়োটা এটা ভাগ করে দিলাম, যেন ওই দুটো কেটে যায়, কেটে গিয়ে আগের লাইনটা চলে আসে। ইয়েস, গেছে, বোঝা গেছে? হ্যাঁ ভুল করো, হ্যাঁ হ্যাঁ। এবার এদের ডেরিভেটিভ করতে খুব একটা সমস্যা হবে না, এদের ডেরিভেটিভ করতে খুব একটা সমস্যা হবে না। যদি আমি একে প্রথম ডেরিভেটিভ করি ডিফারেন্সিয়েটিং with respect to x, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট যদি করতাম, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট যদি করতাম, তাহলে এটা ওয়াই এন হতো। আচ্ছা ওয়াই ওয়ান হতো, একবার ডেরিভেটিভ বলেছি যখন ওয়াই ওয়ান, 1/2 আয়োটা এ নিয়ে কোনো চাপ নেই। এদের ডেরিভেটিভ করলে একটা কিন্তু -1 আসবে, আর নিচে এক্স মাইনাস আয়োটা এ তার স্কোয়ার আসবে। ওইদিকে দেখবে আবার একটা -1 আসবে, আর নিচের দিকে এক্স প্লাস আয়োটা এ তার স্কোয়ার আসবে। এটা একবার ডেরিভেটিভ করলে এরকম আসলো। সিমিলারলি যদি আরো একবার ডিফারেন্সিয়েট করি, দুবার ডিফারেন্সিয়েট করি, তিনবার ডিফারেন্সিয়েট করি, তাহলে কি পাবো? তার মানে y2 যদি করি, সিমিলারলি তুমি কিন্তু এই লাইনটা লিখতে পারো। সিমিলারলি মানে এই দুটো টার্ম মানে হচ্ছে প্যারালাল, সমান্তরাল, আর তার সঙ্গে এল ওয়াই, এটা হচ্ছে সিমিলারলি নোটেশন দিস ওয়ান। তো সিমিলারলি y2 মানে কি 1/2 আয়োটা এ, আরেকবার ডেরিভেটিভ করলে উপরে তাহলে -1, আবার একটা -2 আসবে, আর নিচের দিকে এক্স মাইনাস আয়োটা এ তার স্কোয়ার হবে, কিউব হবে, আর ওই দিকে তোমার হবে -1 ইন্টু -2, আর নিচের দিকে এক্স প্লাস আয়োটা এ তার কিউব হবে, এক্স প্লাস আয়োটা এ তার কিউব হবে। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি 1/2 আয়োটা এ, 1/2 আয়োটা এ, এখান থেকে আমরা কি পাবো -1 তার স্কোয়ার। তারপরে চাইলে তুমি -1 স্কোয়ারটা কমনও নিতে পারো, -1 স্কোয়ার কমন নিতে পারো। পরে থাকছে এটা ফ্যাক্টরিয়াল 2, আর নিচের দিকে থাকছে এক্স মাইনাস আয়োটা এ তার কিউব, আর ওইদিকে ফ্যাক্টরিয়াল 2 এক্স প্লাস আয়োটা এ তাদের কিউব। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? সবাইকে বোঝাতে পেরেছি? হ্যাঁ না না? সবাই বুঝতে পেরেছো কি বলছি? ফ্যাক্টোরিয়ালটা লিখলেন কেন? ফ্যাক্টোরিয়ালটা ফ্যাক্টরিয়াল মানে 1 ইন্টু 2, তো 1 ইন্টু 2 তো 2 মানে ওটা ফ্যাক্টরিয়াল। না লিখলেও তো হতো। না লিখলেও হতো, কিন্তু ধরো এরপরের বার যখন 3 নম্বর করবে তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3, তখন ফ্যাক্টরিয়াল 3 লেখা উচিত। তারপর 4 নম্বর ডেরিভেটিভ করলে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, তখন ফ্যাক্টরিয়াল 4 লিখলে ভালো হয়। ধরো 10 বার ডেরিভেটিভ, তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3 ও ইন্টু আচ্ছা 4 আচ্ছা ইন্টু 5 বুঝলাম। ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 9 ইন্টু 10, তাহলে 10 ফ্যাক্টরিয়াল লিখলে ভালো হয়। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ তার স্যার। তার মানে পরের দিকে টার্মগুলো সহজে পাবো, সেই জন্য। সবাই বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এই হলে, তাহলে এখান থেকে আমরা বলতেই পারি রিপিটেডলি ডেরিভেটিভ যদি করি, তাহলে দেয়ারফর ওয়াই এন বার ডেরিভেটিভ,
n বার ডেরিভেটিভ করলে -1 টু দি, বলো তো বাবা 2 বার ডেরিভেটিভ করলে, দুবার ডেরিভেটিভ করলে 2 -1 এর মাথায় n হবে। n হবে, আর নিচে 2 আয়োটা a। n বার ডেরিভেটিভ করলে তাহলে এটা ফ্যাক্টরিয়াল n হবে নাকি? আর নিচে টু দি পাওয়ারে n+1। n+1 হবে, হলো। আর এটা মানে কি? ফ্যাক্টরিয়াল n, নিচে কত? সবাই বুঝতে পেরেছো আমার কথা? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ না না? সত্যি কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝতে পেরেছি। সত্যি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার একটা সমস্যার জায়গা বলি তোমাদেরকে, সেটা সবাই শুনবে মন দিয়ে। প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে যে তুমি যে ফাংশনটা চুজ করেছিলে, সেই ফাংশনটা কি কোনো দিক দিয়ে তোমাদের কমপ্লেক্স নাম্বার মনে হয়েছিল? এই যে ফাংশনটা চুজ করেছিলে, এটা কি কোনো অ্যাঙ্গেলে তোমাদের কমপ্লেক্স নাম্বার মনে হচ্ছে? নিশ্চয়ই না। তাহলে একটা কমপ্লেক্স ফাংশন নয়, তার ডেরিভেটিভ করে কি করে কমপ্লেক্স নাম্বার হলো? এটাই তো একটা প্রশ্ন, বিশাল বড় প্রশ্ন, যে একটা কমপ্লেক্স ফাংশন নয় অথচ তার ডেরিভেটিভ কি করে কমপ্লেক্স হতে পারে? এটা একটা বিশাল প্রশ্ন। তাহলে এই ডেরিভেটিভটা কমপ্লেক্স হতে পারে? কমপ্লেক্স ব্যাপারটা কি? ধরে নাও তোমাকে যদি আমি ক্যালকুলেটরে বলি যে, ক্যালকুলেটরে আমি তোমাকে বললাম, ধরো কথা কথা বলছি যে ক্যালকুলেটরে আমি জানি না এটা আছে কিনা, ধরে নাও এরকম ক্যালকুলেটর নিলাম, দিয়ে বললাম যে বলো তো রে বাবা, -1 তার রুট, মনে করো রুট আন্ডার অফ -1, তাদের রুট হবে? এটা আসছে না। -1 তার রুট, এরকম কি হতে পারে? -1 এর রুট কি হতে পারে? তখন তোমরা কোশ্চেন করবে, মানে এটা মাইনাসটা কেন আসছে না সেটাই ভাবছে। 1 মাইনাস, ইয়েস। না স্যার, ক্যালকুলেটরে হবে না, ম্যাথ এরর দেখাবে। তাহলে যেই -1 নিয়েছি, তারপরে রুট যদি করে দেই, তাহলে এখানে n নট অ্যাপ্লিকেবল লিখেছে হয়তো, ঠিক আছে। মাইনাস মানে 1 নিয়ে মাইনাস, তার রুট যখন করছি তখন নট অ্যাপ্লিকেবল এরকম টাইপের কিছু একটা নিয়েছে। তা আমার প্রশ্ন হচ্ছে, তোমরা আমাকে কোশ্চেন করবে যে -1 তার রুট, ওটা আবার বাস্তবে হয় নাকি? বলবে যে ওটা স্যার বাস্তবে আবার হয় নাকি? তাহলে কিসে হবে? অবাস্তবে হবে? আমি যে হ্যাঁ অবাস্তবে হবে। তাহলে অবাস্তবে হবে, এটা অবাস্তবে হবে, আর এর মানে আয়টা। তাহলে যে ফাংশনগুলো, ভালো করে বোঝো আমার কথা, যে ফাংশনগুলো রিয়েল ফাংশন, তার ডেরিভেটিভ করে আবার অবাস্তব কি করে হয়ে গেল? তাহলে এটা ঠিক হয়নি। ইয়েস, কথা বোঝা গেছে আমার কথা? আচ্ছা। তাহলে কি করতে হবে? উপায় কি? উপায় হচ্ছে এদেরকে বাস্তবে আনার চেষ্টা করতে হবে। তো বাস্তবে আনার চেষ্টা করতে গেলে আমাদেরকে আবার সাইন ফাংশন, কস ফাংশন, যেগুলো ট্রিগোনোমেট্রি ফাংশন, সেই ফাংশন দিয়ে অ্যান্সার আনতে হবে, বা হাইপারবোলিক ফাংশন, ওই ফাংশন দিয়ে অ্যান্সার আনতে হবে। তুই বলবে যে স্যার সাইন ফাংশন, কস ফাংশন, এদের গল্পগুলো, বাবারে কি হলো, ভূমিকম্প হচ্ছে নাকি? পুরো স্কিন কেঁপে গেল একদম। অন রেকর্ডিং ও স্কিন কেঁপে গেল মনে হচ্ছে। তোমরা ফিল করলে? হ্যাঁ স্যার। স্যার স্ক্রিনটা কেটে গেলে বুঝতে পারলাম, কিন্তু আমাদের তো কিছু রকম হলো না। তার কারণ হচ্ছে এখানে ভূমিকম্পটা হলো মনে হচ্ছে। ও আমি তো সামনে দেখে আছি না, আমি একদম চক্ষুষ দেখে আছি, এরকম করে কাঁপতে শুরু করলো। 5 পড়ছে, এই দেখো আবার কাঁপছে, আবার কাঁপছে, দেখো কাঁপছে। 5 পড়ে, হ্যাঁ স্যার। 5 পড়লে ভূমিকম্প হয়? অবাক কাণ্ড। ওকে, তো যেটা বলছিলাম শোনো, এগুলোর জন্য না
সাইন ফাংশন, কস ফাংশন, হাইপারবোলিক ফাংশন, সেইগুলো আমাদেরকে একটু জানতে হবে। তো হাইপারবোলিক ফাংশনের ব্যাপারটা বলার পরে এটা বললে মানে বেটার হতো। তো আমি আস্তে আস্তে করে তোমাদেরকে বলছি, ক্লিয়ার করছি। তো এই জায়গাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। হঠাৎ করে এই অঙ্কটার মাঝে আমার সাইন কসের একটু দরকার হলো, তা আমি একটু বলে নিচ্ছি। যদিও যদি বলে যে কোথায় আছে স্যার, এটা ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে আছে। ক্লাসিক্যাল অ্যালজেব্রাটা এতদিন এতদিন প্যারালালি সেমিস্টার ওয়ানের জন্য পড়ানো হতো। সেমিস্টার ওয়ানে ক্লাসিক্যাল অ্যালজেব্রা পড়ানো হতো, আর তার সঙ্গে সঙ্গে ক্যালকুলাসের পার্টগুলো পড়ানো হতো, সিসি ওয়ান আর সিসি টু। এবার কি করলো, মেজর মাইনরের গল্প স্বল্প ঢুকিয়ে দেওয়ার পর ক্লাসিক্যাল অ্যালজেব্রাটা হয়ে গেল বেসিক অ্যালজেব্রার মধ্যে সিসি টু এর পার্ট, আর সিসি ওয়ানে তোমাদের পড়ে থাকলো ক্যালকুলাস, জিওমেট্রি, আর হচ্ছে ভেক্টর। এমনকি গৌড়বঙ্গ ইউনিভার্সিটির একজন ভর্তি হয়েছিল, সে আবার দেখছি অ্যাডমিশন নেওয়ার পরে সিলেবাসটা পাঠালো, দেখলাম যে ওদের প্রথম সেমিস্টারে বেসিক অ্যালজেব্রাটা আছে, অর্থাৎ ক্লাসিক্যাল অ্যালজেব্রাটা প্রথম সেমিস্টারে আছে, অর্থাৎ আমাদের সেমিস্টারের সঙ্গে ওর কিন্তু মিলছে না। তো যাই হোক, ক্লাসিক্যাল অ্যালজেব্রা একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ওই চ্যাপ্টারতে ডিটেলস এগুলো আলোচনা করা আছে। আমি অত ডিটেলসে যাচ্ছি না, আমি ছোট্ট করে কতগুলো কথা বলে নিচ্ছি। তোমাদেরকে আমি একদিন হঠাৎ করে বলেও ছিলাম যে তোমরা বলো তো সাইনের এক্সপানশন কি, কসের এক্সপানশন কি, তো তোমরা অনেকে দেখছিলাম যে বলতে পারছিলে না। তো আমি একটু ভাবানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি বলে রাখি যে আমি জানি না তোমরা এটা জানো কি না, তবু চেষ্টা করছি। সাইনের এক্সপানশন আর কসের এক্সপানশন, তাদের একটা সুন্দর ফর্মুলা আছে রে বাবা। সাইনের এক্সপানশনটা হচ্ছে, কসেরটা হচ্ছে 1 minus x square by factorial 2 plus x to the power 4 by factorial 4 minus x to the power 6 by factorial 6, এরকম করে করে সাইন কসের এক্সপানশন হচ্ছে দিস ওয়ান। শুধু এক্সপানশনগুলো দেখে নাও, তাতেই হয়ে যাবে, একটু হালকা বুঝলেই হয়ে যাবে, খুব একটা জটিল করে আর ডেপথে ঢোকার দরকার নেই। সাইন এক্স এর এক্সপানশন কত যদি জিজ্ঞাসা করি, তাহলে প্রথমে হবে এক্স, তারপরে হবে এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল 3, তারপরে হবে এক্স টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টরিয়াল 5, তারপরে হবে মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই ফ্যাক্টরিয়াল 7। এটা হচ্ছে কিসের এক্সপানশন জানো? সাইনের এক্সপানশন। কোনোদিন শুনেছিলে কেউ এতজনের মধ্যে কেউ কি কোনোদিন শুনেছিলে? আমাকে একটু বলো তো। যেরকম স্যার বাইনোমিয়াল এক্সপানশন বলে এসেনদের বইতে ছিল, এরকম কিছু ব্যাপার স্যাপার কেউ কোনোদিন শুনেছিলে? স্যার এটা তো বুঝতে পারলাম না, cos x sin x যেটা লিখলেন, হ্যাঁ, দেখিনি কোনোদিন। কোনোদিন মানে কেউ দেখোনি? মানে আগের জন্মে বা না সে একটু পারবে। কোনটা এগুলো এককে ব্যবহার করেছিল। কোথায় 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 রাজজ্যোতি, কোথায় দেখেছিলে? রাজজ্যোতি কিছু বললে? চ্যাট জিপিটি, ইউটিউবে কি বললে, গুগলে? স্যার জেই কোয়েলের কোশ্চেন সলভের সময় ব্যবহার করেছিল। এই দেখো ও ব্যবহার করে। হ্যাঁ স্যার, আসলে স্যার ঠিক আছে, তাহলে ও বলছে যে এক জায়গায় দেখেছে। ওকে, ঠিক আছে, এবার শোনো। তো সাইন এক্স এর মান দিস ওয়ান, কসের মান দিস ওয়ান, আমি বলছি আস্তে আস্তে করে তোমাকে ভাবাচ্ছি। এটার এক্সপানশন যদি তুমি নাও জানো, ধরে নাও জানলে না, তো আমি আরেকটা জিনিস বলি। ই টু দি পাওয়ার এক্স, তার এক্সপানশন হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টরিয়াল 4, অর্থাৎ এর এক্সপানশন সব থেকে সহজ। নেক্সট বলছে, বলো তো রে বাবা, ই টু দি পাওয়ার আই এক্স এর এক্সপানশন কত হবে? যদি জানতে চাই যে ই টু দি পাওয়ার আই এক্স এর এক্সপানশন কত, তার উত্তর হচ্ছে 1 প্লাস, তাহলে এখানে আই এক্স হবে, প্লাস এইদিকে হবে আই এক্স তার স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস আই এক্স তার কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস আই এক্স তার টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টরিয়াল 4 করে এরকম করে 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 চলছে। হ্যাঁ না না, সবাই বুঝতে পারছো আমার কথা? ইয়েস অর নো? তার মানে ইনডাইরেক্টলি আমি পাচ্ছি 1 প্লাস আয়োটা এক্স প্লাস
আয়োটা স্কোয়ার মানে কি, আয়োটা স্কোয়ার মানে -1, তাহলে -1 হলে এটা -x² বাই ফ্যাক্টরিয়াল 2 মাইনাস দিস ওয়ান, তার মানে এমন। তারপর এটা আয়োটা কিউব মানে কি, আয়োটা কিউব মানে মাইনাস আয়োটা, ইয়েস অর নো? আমি যদি তাই হয় তাহলে মাইনাস আয়োটা হলে মাইনাস আয়োটা x³ বাই ফ্যাক্টরিয়াল 3, আয়োটা 4 মানে প্লাস, তাহলে x⁴ বাই ফ্যাক্টরিয়াল 4, তারপরে হচ্ছে আয়োটা x⁵ বাই ফ্যাক্টরিয়াল 5, এইভাবে করে চলতে থাকলো। ফাইনালি আমরা যেন আবার বলতে পারি দিস ইমপ্লাই, এটা সমান সমান কি হবে না 1 মাইনাস x² বাই ফ্যাক্টরিয়াল 2, 1 মাইনাস x² বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস x⁴ বাই ফ্যাক্টরিয়াল 4, x⁴ বাই ফ্যাক্টরিয়াল 4, তারপরে মাইনাস তাহলে x⁶ বাই ফ্যাক্টরিয়াল 6, এরকম করতে করতে চলতে থাকলো, প্লাস আয়োটা ইন্টু এবার শুধু আয়োটা টার্মগুলো নাও, তাহলে সেটা হবে x মাইনাস x³ বাই ফ্যাক্টরিয়াল 3, তারপরে প্লাস x⁵ বাই ফ্যাক্টরিয়াল 5, তারপরে মাইনাস, এরকম করে চলতে থাকলো। সবাই বুঝতে পারছো আমার কথাগুলো কি বলতে চাইছি? আমরা যদি এখানে অ্যাসিউম করে নেই যে সাইন আর কসের এক্সপানশনটা আমরা ইনবিল আগে থেকে জানি, যদি অ্যাসিউম করে নাও, তাহলে এটা যদি জানো তাহলে কসের মানটাই দেখো তো প্রথম ব্র্যাকেটের মধ্যে আছে সেটা, আমি যে হ্যাঁ, তাহলে এটা cos x হবে প্লাস আয়োটা, এই যে এক্সপানশনটা দেখো এটা সাইনের মান, তাহলে আয়োটা sin x হবে। ইনডাইরেক্টলি কি বলা হলো যে ফিউচারে বা ভবিষ্যতে যেখানেই কাজে লাগুক না কেন, আমরা তাহলে মনে রাখতে পারবো যে e⁻আয়োটা x এর মান হচ্ছে cos x প্লাস আয়োটা sin x, cos x প্লাস আয়োটা sin x, এটা যেন আমাদের একটা ফর্মুলা। ভেরি 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 ইম্পর্টেন্ট। এবার আরো একটা কথা বলে, যদি আমি e⁻ix এর মান cos x প্লাস আয়োটা sin x ফর্মুলা আকারে ট্রিট করি, তাহলে এখান থেকে দুটো কম্পেয়ার করলে cos x এর মান দিস 1, sin x এর মান দিস 1, তার মানে এক্সপানশন গুলো আমি পেয়ে যাব। আমার কথা কি বোঝা গেছে? ইয়েস অর নো? সবাই বুঝতে পেরেছো? তাহলে e⁻ix এর এই ফর্মুলাটা কি মানে যখন এই ফাংশনটা যখন থাকবে আর কি এক্সপোনেনশিয়াল ফাংশনটা, তখন সেই জায়গায় মানে সাবস্টিটিউট করার জন্য যায় মানে হ্যাঁ cos হ্যাঁ x plus হ্যাঁ sin x হ্যাঁ, তার মানে cos x, সাবস্টিটিউট করব বলে। তার মানে cos x টা হচ্ছে e⁻ix একটা কমপ্লেক্স নাম্বার, তার রিয়েল পার্ট, sin x টা হচ্ছে তার ইমাজিনারি পার্ট। তো e⁻ix যেখানে যেখানে দেখতে পাবো সেখানে আমি cos x প্লাস আয়োটা sin x বসাবো, যেখানে যেখানে e⁻ix দেখতে পাবো সেখানে আমি cos x প্লাস আয়োটা sin x বসাতে পারবো। আমার কথা কি ক্লিয়ার? ইয়েস অর নো? সবাই কি হালকা হলেও বুঝতে পেরেছো? স্যার আর বলছি cos x = 1 - x² 2 ফ্যাক্টরিয়াল, যে এইগুলো লিখছেন এগুলো কি মনে রাখতে হবে? উপরে যেগুলো লিখেছেন ইচ্ছা করছে না মনে রাখতে? স্যার আর বলছি cos x, ইচ্ছা করছে না তাই তো? স্যার বলছি মানে কাজে লাগবে কি এইগুলো এটা পরে পরের যেগুলো লেখা আছে। পরের সেমিস্টারে আছে, কিন্তু তোমার বেশিরভাগ এক্সপানশন না মুখস্থ রাখতে হয়। তোমরা এক্সপানশন গুলো জানো না, সেটা তোমাদের লিমিটেশন। তোমরা দুই একজন বলছো না স্যার জেইতে করার সময় এটা পেয়েছিলাম, তো এবার থেকে মনে রাখবে। মনে স্যার থাকছে না, মনে থাকছে না স্যার, এটা কি করে মনে রাখবে? এটা মনে থাকছে নাকি? এটা মনে থাকে নাকি? এটা আবার কেউ মনে রাখতে পারে? তাহলে মনে রাখবে না কোনো সুযোগ। কোন জিনিসটা মনে থাকে বেশি জানো তো? যে জিনিসটা খুব কাজে লাগে সেটা মনে থাকবে। তোমাদের যদি কেউ এখন যদি হুট করে আমাকে বলো স্যার a+b² সূত্রটা আবার মনে রাখতে হবে স্যার, ওটা তো মনে থাকে না। আমি কেন রে বাবা, a+b² মানে তো a² + 2ab + b²। বলছে না, যদি মনে থাকে তাহলে কি করব? ওটা কি মনে রাখতে হবে? তার প্রথম উত্তর হচ্ছে যেদিন থেকে তাহলে কাজে লাগবে সেদিন থেকে মনে রাখো। তাহলে এই sin x cos x তোমার মুখস্থ থাকার দরকার নেই, মনেও থাকবে না, কিন্তু কোনো না কোনো দিন কাজে লাগবে। তাহলে যেদিন থেকে রিপিটেডলি কাজে লাগবে সেই দিন থেকে মুখস্থ রাখো, তাহলেই হবে। আমার কথা বুঝতে পারছো কি বলছি? কোনো না কোনো দিন তো রিপিটেডলি কাজে লাগবে, শিওর। তাহলে সেই দিন থেকে মনে রাখো। তুই বল স্যার আপনি তো দেখে দেখে লিখলেন, আমি তো দেখে দেখে লিখিনি, আমার এটা মুখস্থ আছে, এটা আমার মুখস্থ থাকবেই। এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে সাইন। তোমরা আমাকে একটা কথা খালি উত্তর দাও, কস ফাংশন আর সাইন ফাংশন আমরা জানতাম ছোটবেলা থেকে। কস ফাংশন হচ্ছে ইভেন্ট ফাংশন, তো ইভেন্ট টার্ম আছে ওই জন্য ইভেন্ট ফাংশন। আর সাইন ফাংশন হচ্ছে অড ফাংশন, ওই যে সব অড টার্মগুলো আছে তার জন্য অড ফাংশন। এমনকি ছোটবেলায় আমরা জানতাম যে কস নাকি মাইনাসটা খেয়ে নেয়, কস মাইনাস খেয়ে নেয়, এরকম জানতাম। তার উত্তর আবার এখানে বসাও,
মাইনাস এক্স এখানে বসাও, মাইনাস এক্স এর স্কোয়ার ওটাই থাকবে, মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ওটাই থাকবে, মাইনাস এক্স টু দি পাওয়ার 6 ওটাই থাকবে। তাহলে কস সত্যি মাইনাস খেয়ে নিতে পারে, অর্থাৎ ইভেন ফাংশন। ঠিক একই রকম ভাবে সাইন আবার মাইনাস খেতে পারে না, কারণ সাইনের মাইনাস নিলে তো সে বাইরে বেরিয়ে আসবে, তাহলে সাইন মাইনাস খেতে পারে না, বাইরে বেরিয়ে আসে, সাইনটা বাইরে বেরিয়ে আসছে, অড ফাংশন। বোঝা গেল? তারপরে তোমরা মনে আছে এত শব্দ হচ্ছে উপরে না, তারপর মনে আছে তোমাদের যে মাঝে মাঝে আমরা বলতাম যে cos ফাংশন ইজ ইকুইভ্যালেন্স টু 1 আর sin ফাংশন ইজ ইকুইভ্যালেন্স টু x যখন x ইজ ভেরি স্মল। এরকম তোমাদের কথাগুলো মনে টনে পড়ে? হ্যাঁ না, না মনে পড়ে? ভেরি স্মল হ্যাঁ স্যার, যখন এটা কি লিখলাম, এটা ভেরি স্মল, যখন ভেরি স্মল তখন এটা, তার এবার কারণটা কি শোনো, এক্স যদি ভেরি স্মল হয় তাহলে এক্স স্কোয়ারটা আরো স্মল, এক্স টু দি পাওয়ার 4 আরো স্মল, এক্স টু দি পাওয়ার 5 আরো স্মল, এক্স টু দি 6 আরো স্মল। তাহলে যেহেতু ওরা স্মল তাহলে এটা নেগলিজিবল, তাহলে নেগলিজিবল হলে কি হবে, ইকুইভ্যালেন্স টু 1, তাহলে শুধু এই টার্মটার সঙ্গে সমান। আচ্ছা এবার চলে আসো সাইন ফাংশনটা ভেরি স্মল, তো ভেরি স্মল মানে এক্স থাকলো, কিন্তু কিউব 5 7 ওগুলো খুবই ছোট, তাহলে ওগুলো পুরো বাদ চলে গেল, তাহলে শুধু এক্স পড়ে থাকলো, ঠিকই আছে। তারপরে তোমাদের মনে আছে যে এরকম বলতে যে লিমিট এক্স টেন্ডস টু 0 করলে সাইন এক্স বাই এক্স এর মান 1 হয়, বলতে মনে আছে তোমাদের? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তো কেন হয় তার উত্তর হচ্ছে সাইন এক্স এর এক্সপানশন তো আমার এমন দেখতে, তাহলে এখান থেকে দিব্যি আমরা এক্স একটা কমন নিতে পারবো, তাহলে এক্সটা কমন নিলাম, কমন নেওয়ার পর ভাগ করে দিয়ে এটা ভাগ করে দিলাম, বাকি টার্মটা ওইদিকে পড়ে থাকলো, তাহলে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টরিয়াল 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই ফ্যাক্টরিয়াল 7 করে এরকম করে লিখলাম, হলো তো? দিয়ে এবার তুমি যখন লিমিট বসাবে এক্স টেন্ডস টু 0, তাহলে এই দিকেও আমার লিমিট বসবে, এইদিকে লিমিট বসলে প্রথম ওয়ানটা থাকলো, এটা 0 এটা 0 এটা 0, তাহলে 1 হয়ে গেল অ্যান্সার। আমার কথা বোঝা গেল? হ্যাঁ স্যার, এটা বুঝতে পারলাম। বলছিলাম যে আগের যেটা আপনি বললেন যে এক্স ভেরি স্মল ওই জন্য এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 নেগলিজেবল, কিন্তু আমরা তো জানি যে কোনো সংখ্যাকে স্কোয়ার করলে সেটা বেড়ে যায়, হ্যাঁ বেড়ে তাহলে যায়, স্মল সংখ্যাকে তো ওটা বুঝলাম না। স্কোয়ার করলে নাকি বেড়ে যায়, প্রথম বলছি, প্রথম শুনলাম এটা, স্কোয়ার করলে বেড়ে যায়, 2 স্কোয়ার করলে তো 4 হয়। 0 0 0 0 ভেরি স্মল বলছো তোর, ভেরি স্মল, ঠিক আছে, হ্যাঁ তার স্কোয়ার করে দাও, স্কোয়ার মানে স্কোয়ার তো নেই এখানে, তাহলে আরেকবার গুণ 0.00000 কি হচ্ছে বুঝতে পারছো, টু দি পাওয়ার -16। আমি ভেরি স্মল মানে 0.00000 বলছি। আচ্ছা তুমি আমাকে বলো, ভেরি স্মল যখন বলছো তাহলে সামথিং বাই এরকম বলছো, তাহলে এই টার্মটার স্কোয়ার করলে কি হবে? বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার। মানে এগুলো সবই প্রাসঙ্গিক, এগুলো জানো, এগুলো জানতে না সেই জন্য ওই সব কনক্লুশন গুলো টানতে পারতে না, এখন টানতে পারছো। এবার তোমরা বলবে যে স্যার পরবর্তীতে কি খুবই কাজে লাগবে? আমি বলছি হ্যাঁ কাজে লাগবে, আস্তে আস্তে করে কাজে লাগবে, যবে থেকে কাজে লাগবে তবে থেকে মনে রাখবে, এখন তোমার দুম করে মনে রাখার দরকার নেই। তোমরা যদি বলো যে স্যার এক্ষুনি কি কাজে লাগছে, আমি বলছি হ্যাঁ এটা কাজে লাগছে, এক্ষুনি এটা কাজে লাগছে। আমাকে আরেকটা জিনিস বলো তো, এটা শুধু লিখে রাখো, আমাকে আরেকটা জিনিস বলো তো, ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা এক্স নিলে কি হবে? তাহলে এক্স এর জায়গায় কি বসবে কে বলো? এটা নিলে কি হবে, কস অফ মাইনাস এক্স আর প্লাস আয়োটা সাইন অফ মাইনাস এক্স, ঠিক বলছি কি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, তাহলে শুধু মাঝখানে একটা মাইনাস এসে যাবে। তাহলে কস মাইনাস খেয়ে নিতে পারে, সাইন খেতে পারে না, তাহলে এরকম হবে, হলো? এবার এই দুটোকে অ্যাড করে দাও, অ্যাডিং করলে ই টু দি পাওয়ার আয়োটা এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা এক্স, সাইন সাইন কেটে যাবে 2 cos x,
তাহলে ফাইনালি আমরা পাচ্ছি cos x সমান সমান e টু দি পাওয়ার আয়োটা x e টু দি পাওয়ার মাইনাস আয়োটা x বাই 2। তাহলে cos x এর সংজ্ঞা, cos x এর ডেফিনেশন ছোটবেলা হয়তো তোমরা এইভাবে দেখোনি, কিন্তু এবার দেখো cos x এর ডেফিনেশন দিস ওয়ান একদম পারলে মুখস্থ রাখা উচিত, কিন্তু বলছো যে স্যার এক্ষুনি মুখস্থ রাখবো না, এক্ষুনি মুখস্থ রাখবো না, আমি জবে থেকে কাজে লাগবে তখন রাখবো। আমি অসুবিধা নেই, তুমি এক্ষুনি মুখস্থ না রাখতে পারো, অসুবিধা নেই, কিন্তু cos x টা আমার এটা কি, এটা বিশ্বাস হলো? হ্যাঁ না না? কোনোদিন এই ফর্মুলাটা দেখেছো? না দেখোনি, কিন্তু এবার এরকম করে দেখো। আচ্ছা ধরো আমি মাইনাস করে দিলাম, এটা মাইনাস এটা, সাবট্রাক্টিং করলাম। সাবট্রাক্টিং করলে কি হবে? ই টু দি পাওয়ার আয়োটা এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা এক্স। সাবট্রাক্টিং করার পর দিস ওয়ান, এবার বলো তো রে বাবা, এই যদি হয় তাহলে এটা মাইনাস করলে কস কেটে যাবে, তখন আবার এটা থাকবে এইদিকে, তাহলে থাকছে 2 আয়োটা সাইন এক্স। তাহলে ইনডাইরেক্টলি আমরা আবার বলতে পারি যে সাইন এক্স এর মান কি হবে? ই টু দি পাওয়ার আয়োটা এক্স মাইনাস ই টু দি পাওয়ার আয়োটা এক্স বাই 2 আয়োটা। এটা সাইনের ফর্মুলা রে বাবা, সাইনের ফর্মুলা দিয়েছ। তাহলে cos x এর ফর্মুলা পেয়ে গেলাম, সাইনের ফর্মুলা পেয়ে গেলাম, বোঝা গেছে? ইয়েস অর নো? মুখস্থ রেখো। এখানে আবার বাড়ির কাজ চলছে উপরে মনে হয়, সেই জন্য নয়েজ আসছে, একটু কিছু করার নেই। নাকি খুব ঠিকই আছে, সাউন্ড যাচ্ছে না তো খুব একটা? স্যার আমাদের তো ঠিকই লাগছে। ওকে, তো বলো দেখি সাইনের এক্সপানশনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ না না? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা ধরো তোমাদেরকে বলা হলো যে ধরো এরপরে তোমাকে একটা ফর্মুলা এস্টাবলিশ করতে বললো। কি ফর্মুলা? যে বলো তো রে বাবা কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স কত? ধরো বললো, কি করবে? কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স কত? কি করবে? 1 তো, হ্যাঁ না না? তো 1 হচ্ছে কিনা দেখা যাক। তাহলে এটা 1 কিনা, তাহলে এটা ই টু দি পাওয়ার আয়োটা এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা এক্স বাই 2 তার স্কোয়ার ই টু দি পাওয়ার আয়োটা এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা এক্স বাই 2 আয়োটা তার স্কোয়ার। তাহলে এখান থেকে একটা 1/4 আসলো, তারপরে এটা হবে ই টু দি পাওয়ার আয়োটা এক্স তার স্কোয়ার, তারপরে হবে ই টু দি পাওয়ার মাইনাস 2 আয়োটা এক্স হবে একদম, তারপরে এখানে হবে প্লাস 2 টাইমস অফ ই টু দি পাওয়ার আয়োটা এক্স মাইনাস দিস ওয়ান, তাহলে এটা 1 ই টু দি পাওয়ার 0 হয়ে যাবে, প্লাস এবার এইদিকে যখন তুমি আয়োটা স্কোয়ার নিচ্ছ কত আসে? আয়োটা স্কোয়ার নিলে কত আসে কেউ একজন? -1, তাহলে এটা -1 হয়ে যাবে। -1 হয়ে গিয়ে এখানে আমার ই টু দি পাওয়ার 2 আয়োটা এক্স মাইনাস ই টু দি পাওয়ার -2 আয়োটা এক্স, তারপরে -1 এসে প্লাস 2 ই টু দি পাওয়ার 0। তোমরা কি আমার এই কথাগুলো বুঝতে পারছো? ই টু দি পাওয়ার 0 কেন হলো বুঝতে পারছো তো? ই টু দি পাওয়ার আয়োটা এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা এক্স, তাহলে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 তো 1। এবার এই টার্ম কাটছে, এই টার্ম কাটছে, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি 1 বাই, a plus b whole square plus a minus b whole square সূত্র ফেলা যায় অবশ্যই ফেলা যাবে, ঠিক আছে। সো এই পেলাম, তাহলে cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স সমান সমান দিস ওয়ান। যে ফর্মুলাটা ছোটবেলায় আমরা জানতাম সেটাই, নতুন কিছু না। অন্যভাবে প্রুভ করেছিলে, এখন তুমি ডেফিনেশন যেহেতু একটু আলাদা পেয়ে গেছো, এই ডেফিনেশন দিয়ে নিশ্চয়ই প্রুভ করা যাবে। আমি বলছি হ্যাঁ একদম প্রুভ করা যাচ্ছে। তো এটা তো নর্মাল, তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝালাম। তোমরা যদি আমাকে কেউ বলো আচ্ছা স্যার যদি ধরুন, কথা বলছি মন দিয়ে বোঝরে বাবা, কথা বলা হলো যে ডেরিভেটিভ অফ cos x কত হবে? কেউ একজন বলো দেখি, ডেরিভেটিভ অফ cos x কত হবে? কি হয়? -sin x। কেন? তাহলে উত্তর দেখো, ddx অফ cos x মানে ই টু দি পাওয়ার আয়োটা x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা x বাই 2
এটা হলো, এদের ডেরিভেটিভ করতে গেলে একটা 1/2 আসছে এখানে, বাইরে বের করলাম। এটার ডেরিভেটিভ করলে দেখো দেখি ই টু দি পাওয়ার আয়োটা এক্স, কিন্তু আয়োটার একটা ডেরিভেটিভ মানে আয়োটা আসবে, এটা মাইনাস মাইনাস আছে যেহেতু ই টু দি পাওয়ার আয়োটা এক্স, বোঝাতে পেরেছি মাইনাস, ইয়েস না? সবাই বুঝতে পারছো আমার কথা? তারপরে লাইনে বলো তো আমাকে ই টু দি পাওয়ার আয়োটা এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা এক্স, আর নিচের দিকে 2, আর উপরে যে একটা আয়োটা ছিল সেখানে একটা উপর নিচে একটা আয়োটা দিয়ে গুণ করে দিলাম। এবার উপর নিচে আয়োটা দিয়ে গুণ করার পর এই টার্মটাই আমার সাইনের এক্সপানশনটা নয় রে বাবা, তাই না? আর আয়োটা স্কোয়ার কত, বুঝে গেছে? স্যার আরেকবার রিপিট করুন, ঠিক মানে শুনতে পাইনি। আয়োটা স্কোয়ার কত, -1, তাহলে আয়োটা স্কোয়ার -1, মানে এই আয়োটাটা উপরে ছিল, নিচে একটা আয়োটা দিলাম, তাহলে আয়োটা গুণ করলে আয়োটা স্কোয়ার উপরে থাকবে, ওই আয়োটাটা হচ্ছে -1, আর এই ডেফিনেশনটা তো সাইন এক্স, তাহলে কসের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স আসে, সেটাও কি বোঝা গেল? ইয়েস অর নো? কেউ বুঝতে পারলেন না? এ কি রে বাবা? হ্যাঁ স্যার, আর বাকিরা, সোনালি, স্যার বুঝেছি পুরো। স্যার বোঝার রাজ্যতে কি তুমি আবার ওই ল্যাপটপেও দেখছো, এটা তো দেখছো, তো দুটোতে সাউন্ড চলছে, ল্যাপটপের সাউন্ড দুটোতে কি করে সাউন্ড চলছে? না স্যার, ল্যাপটপেই চলছে শুধু, ল্যাপটপটা বন্ধ করে দাও। আর মোবাইলে চলছে, কিন্তু মোবাইলের সাউন্ডটা মিউট করা, আর যখন কোশ্চেন করছি তখন মোবাইলটা বলছি। প্রবলেম করছে স্যার, কি আপনার প্রবলেম হচ্ছে? ডিস্টার্ব করছে। ঠিক আছে, তুমি যখনই কথা বলছো ইকো হচ্ছে, হ্যাঁ? আচ্ছা, ডিডি এক্স সমান সমান কস এক্স সমান সমান মাইনাস সাইন এক্স, এটা গেল। এরপরে আরো সাইন টাইন সব ডেরিভেটিভ গুলো পাবো, ওগুলো আমার দরকার নেই। এইবার আমরা ট্রিগোনোমেট্রি ফাংশন আমাদের সত্যি কথা বলতে দরকার নেই, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে হাইপারবোলিক ফাংশন। তা আমি একটু হাইপারবোলিক ফাংশনের গল্পটা একটু, কোনগুলো কি পরীক্ষায় আসে এই cos x এর? এইগুলো এগুলো এগুলো না, এগুলো আসে কিন্তু এটা পরে আসবে, আপাতত আসবে না, ঠিক আছে? আপাতত আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে হাইপারবোলিক ফাংশন। হাইপারবোলিক ফাংশনটা আমাদের সিলেবাসে আছে। আমি কিন্তু একটা অঙ্ক করতে গিয়ে ডাইভার্ট হয়ে গিয়ে অন্যরকম জায়গায় আসলাম, আমার মেইন যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা DS1 আমি এই পর্যন্ত অ্যান্সার রেখে দিতে পারি, কিন্তু প্রশ্ন অনেকে করতে পারে যে কমপ্লেক্স নাম্বার কি করে হলো, তাহলে তারপরে অঙ্কটাকে আরেকটু চেঞ্জ করা উচিত ছিল, সেটা করলে আমাদের পারফেক্ট হতো, কিন্তু সেই জায়গাটা আসবো পরে, না হয় আরেকবার এই অঙ্কটা করে দেবো। কিন্তু আমি এই ট্রিগোনোমেট্রি ফাংশনগুলো ইচ্ছা করে বলার চেষ্টা করছি, কারণ আমাদের সিলেবাসে হাইপারবোলিক ফাংশনটাও আছে, সেটাও দুম করে কখনো কখনো কাজে লাগতে পারে। হাইপারবোলিক ফাংশনটা কেমন দেখতে যদি জিজ্ঞাসা করো, আসলে দেখবে যে সাইন লিখে তারপরে হঠাৎ করে একটা এইচ লেখা হয়, দিয়ে আবার এরকম একটা এক্স দেয়, এই ধরনের নোটেশন আগে কোনোদিন হয়তো দেখোনি, কিন্তু এখন তোমরা দেখবে এই ধরনের ফাংশনগুলোকে বলা হয় হাইপারবোলিক ফাংশন, হাইপারবোলিক সাইন ফাংশন, হাইপারবোলিক কস ফাংশন। বোঝাতে পেরেছি কি বলছি? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো কি কি বলছি? হাইপারবোলিক সাইন ফাংশন is denoted by, কিভাবে ডিনোট করা হয় বলছে সাইন হাইপারবোলিক এক্স, এরকম করে ডিনোট করা সাইন ফাংশন গুলো, অ্যান্ড ডিফাইন্ড বাই, কিভাবে ডিফাইন করা হচ্ছে, এটাকে কিভাবে ডিফাইন করা হয়, প্রশ্ন মানে সংজ্ঞাত কিভাবে করা হয় সেটা একটা প্রশ্ন। বলছে মন দিয়ে বোঝো সবাই, নিয়মটা কি সেটা বলি। কস ফাংশন একটা ছিল, সাইন ফাংশন ছিল, আমরা এমনিতেও জানি যে কস ফাংশন মাইনাসটা খেয়ে নিতে পারে, মনে আছে তোমাদের বলেছিলাম তখনও, আর সাইন ফাংশন কিন্তু মাইনাস খেতে পারে না।
সাইন ফাংশন মাইনাসটা বাইরে বের করে দেয়, ঠিক আছে, এটা তো জানতে। এবার আমার প্রশ্ন হচ্ছে কস ফাংশন এমনকি আয়োটাকেও খেয়ে নিতে পারে। সব যখন খেতে পারে তা আয়োটাকেও খেয়ে নেবে। আয়োটাকে খেয়ে নিয়ে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে হাইপারবোলিক এক্স, অর্থাৎ কস আয়োটা এক্সটাই হচ্ছে কস হাইপারবোলিক এক্স, মানে আয়োটাকে খেয়ে নিতে পারে, সেটাই হচ্ছে তার হাইপারবোলিক ফাংশনের ডেফিনেশন। ওকে, আবার সাইন কি করবে, সাইন আবার আয়োটাটাকে খেতে পারে না, তাহলে বাইরে বের করে দেবে। বাইরে বের করে যেই দিল কিন্তু ওর হাইপারবোলিক হয়ে গেল, নর্মাল আর থাকবে না। তাহলে ডিফাইন করা হচ্ছে কিভাবে না, সাইন হাইপারবোলিক এক্স। এবার এই আয়োটাটাকে তুমি যদি ভাগ করে দাও তাহলে 1/আয়োটা সাইন আয়োটা এক্স, এটা হচ্ছে ডেফিনেশন। তোমরা কি সাইন হাইপারবোলিক ফাংশনের ডেফিনেশনটা হালকা হলেও বুঝতে পেরেছো না পারোনি? একটু হলেও বুঝতে পেরেছো কি বলতে চাইলাম? হ্যাঁ না না? হ্যাঁ স্যার বুঝলাম, কিন্তু মানে অতটা ভালো লাগলো না, তাই তো? এবার মন দিয়ে বলছো, কিন্তু আমি তো এক্ষুনি তোমাদেরকে বলেছি যে সাইন ফাংশনের ডেফিনেশনটা কত, সাইন অফ এক্স এর ডেফিনেশন কত, ই টু দি পাওয়ার আয়োটা এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা এক্স বাই 2 আয়োটা, এটা হচ্ছে সাইনের ডেফিনেশন। তাহলে যখন সাইন আয়োটা এক্স নেবে তাহলে এক্স এর আগে আয়োটা আবার হবে, তাহলে এখান থেকে আমরা আবার কি বলতে পারবো, এখান থেকে বলতে পারবো যে ই টু দি পাওয়ার আয়োটা ইন্টু আয়োটা এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা ইন্টু আয়োটা এক্স, আর নিচের দিকে কি থাকবে 2 আয়োটা। হলো? সবাই বুঝতে পেরেছো কি বলছি? ইয়েস অর নো? এবার চলে আসো, এই আয়োটার এই আয়োটা মিলে নিচে কি থাকবে -2। ওকে রে বাবা, উপরে এই আয়োটা মিলে কি হবে, ই টু দি পাওয়ার আয়োটা স্কোয়ার মানে মাইনাস, তাহলে মাইনাস এক্স মাইনাস এই আয়োটা মানে আয়োটা স্কোয়ার মাইনাস আগেটা ছিলই, তাহলে ই টু দি পাওয়ার এক্স, এই মাইনাসটা উপরে গুণ করে দাও, মাইনাস গুণ করে দিলে কি পাওয়া গেল, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। তার মানে সাইন হাইপারবোলিক ফাংশনের মেইন ডেফিনেশন হলো দিস ওয়ান, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, সেটা সাইন হাইপারবোলিক ফাংশনের মেইন ডেফিনেশন। এবার কি বোঝা গেছে? ইয়েস অর নো? সবাই বুঝতে পেরেছো আমার কথা? শুধু এইটুকু মনে রেখো যে সাইন হাইপারবোলিক ফাংশনের ডেফিনেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। আগে কসটা বললে ভালো হতো, কিন্তু সাইনটা যেহেতু বলা হয়ে গেছে, ঠিক আছে, সাইন পর্যন্ত হলো। 2 নম্বরে কি বলছে, এটা যদি 1 নম্বর বলো, 2 নম্বরটা কি বলছে, দুই নম্বর বলছে হাইপারবোলিক কোসাইন ফাংশন is denoted by hyperbolic cosine function is denoted by cos hx। cos hx দিয়ে হাইপারবোলিক কোসাইন ফাংশনটাকে ডিনোট করা হচ্ছে, and defined by যদি বলো যে এটা কি করে সংজ্ঞাত করা হচ্ছে, ডিফাইন্ড বাই, তাহলে ডিফাইন্ড বাই কি বলেছিলাম তোমাদেরকে, cos হাইপারবোলিক এক্স মানে cos আয়োটা যেমন খেতে পারে না সেটাই, তাহলে এটাই হচ্ছে আমার হাইপারবোলিক ডেফিনেশন। কিন্তু আমি cos আয়োটা ডেফিনেশন তো জেনে গেছি, সেটা কথা হবে তাহলে ই টু দি পাওয়ার আয়োটা ইন্টু আয়োটা এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা ইন্টু আয়োটা এক্স, আর নিচের দিকে 2, কিন্তু ই টু দি পাওয়ার অফ, এটা সমান কি হবে, ই টু দি পাওয়ার অফ দিস ওয়ান, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার আয়োটা স্কোয়ার মানে এক্স, আর নিচে কত হবে 2। তাহলে ইনডাইরেক্টলি আমরা কি পেয়ে যাচ্ছি, ইনডাইরেক্টলি পেয়ে যাচ্ছি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, অর্থাৎ কস হাইপারবোলিক এক্স এর ডেফিনেশন হচ্ছে দিস ওয়ান। এবার থেকে মনে থাকবে
সবাই বুঝতে পারছো আমার কথা? যদি কোনোদিন জিজ্ঞাসা করে যে এক্স যদি রিয়েল নাম্বার হয় তাহলে কস হাইপারবোলিক ফাংশনটা কি রিয়েল নাম্বার, তার উত্তর হচ্ছে ইয়েস। এক্স রিয়েল নাম্বার হলে কস হাইপারবোলিক ফাংশন রিয়েল নাম্বার। কিন্তু যদি বলে এক্স যদি রিয়েল নাম্বার হয় তাহলে কিন্তু ওই কস কস ফাংশন বা সাইন ফাংশন তারা কিন্তু যেন কমপ্লেক্স নাম্বার হতে পারে। তো আয়োটা আছে যেহেতু, তাহলে কস হাইপারবোলিকের এরকম গল্প আসলো। আচ্ছা বলো তো রে বাবা, এবার যদি আমি তোমাদেরকে এক এক করে প্রপার্টিগুলো বলতে চাই, প্রপার্টি হিসাবে ধরো একটা প্রপার্টি তোমাদেরকে আগে বোঝাই। সেই প্রপার্টিটা হচ্ছে, বলো দেখি ডিডি এক্স অফ কস হাইপারবোলিক এক্স কত হবে? আচ্ছা ডিডি এক্স অফ কস এক্স কত হয়? মাইনাস সাইন এক্স। তা এখানে কি মাইনাস আসছে দেখা যাক। তাহলে এটা সমান সমান ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। তাই ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কিন্তু একটা মাইনাস আসবে নিচে টু। দেখো দেখি এটাই আমাদের সাইন ফাংশন কিনা। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? ইয়েস অর নো? তাহলে কস হাইপারবোলিক ফাংশনের ডেরিভেটিভ করলে কিন্তু সাইন হাইপারবোলিক হবে ঠিকই, মাইনাস আসবে না। সাইন হাইপারবোলিক হবে কিন্তু মাইনাস আসবে না। কথা বোঝা গেছে? হ্যাঁ না না বলো। হ্যাঁ স্যার। ঠিক একই রকম ভাবে যদি তোমাদেরকে বলি 2 নম্বর প্রপার্টি, 2 নম্বর প্রপার্টি বলা হচ্ছে যে বলো তো ডিডি এক্স অফ সাইন হাইপারবোলিক এক্স কত হবে? তাহলে এটা ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু, এটা ছিল। তাহলে এদের ডেরিভেটিভ যদি করো তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ মানে ই টু দি পাওয়ার এক্স, এটা কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস একটা আসবে প্লাস বাই টু। দেখো তো এটা কস হাইপারবোলিক এক্স না? আমি যে হ্যাঁ। তাহলে ইনডাইরেক্টলি আবার কি বলা হলো? সাইন হাইপারবোলিকের ডেরিভেটিভ করলে ডাইরেক্ট কস হাইপারবোলিক হবে। অর্থাৎ আমি ফর্মুলার মতো করে না এগুলো বলে দিতে পারতাম, মন দিয়ে বোঝো, ফর্মুলার মতো করে দিব্যি বলে দিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা কি হবে? জাস্ট 1 মিনিট। ফর্মুলার মতো করে আমি বলে দিতে পারি, কিন্তু আমি কি করলাম তোমাদেরকে যেহেতু ডেফিনেশনটা বলে দিলাম, তারপরে রিপিটেডলি তুমি এটা অ্যাপ্লাই করো, ডেরিভেটিভ করো, দেখো সব ফর্মুলাগুলো তোমার চোখের সামনে ভাসবে। অর্থাৎ কসের ডেরিভেটিভ করলে সাইন হয় কিন্তু মাইনাস হয়, সাইন হয় কিন্তু মাইনাস হয়। হাইপারবোলিক ফাংশনের ক্ষেত্রে কসের ডেরিভেটিভ করলেও প্লাস হবে, সাইন হাইপারবোলিক হবে। সাইনের ডেরিভেটিভ করলেও কসই হবে, সাইন হাইপারবোলিক এই প্লাস হবে। কথাগুলো বোঝা গেছে? কোনো কোয়েরি থাকলে জিজ্ঞাসা করো, কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। মনে করো তোমাদেরকে আরো কয়েকটা রেজাল্ট বলছি। ধরো আমি কি করলাম জানো তো, কস হাইপারবোলিক স্কোয়ার এক্স মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার এক্স করলাম, কত হবে দেখা যাক। এটা মানে কি? এটা মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু তার হোল স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু তার হোল স্কোয়ার। তার মানে এখান থেকে 1/4 আসলো। তারপরে দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা উত্তর কত আসবে? 4 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে ইনডাইরেক্টলি আমরা যেন কি বলতে পারি? ইনডাইরেক্টলি যেন বলতে পারি 1/4, এটা 4, দিস ইকুয়ালস টু 1। তোমরা তাহলে ভাবতে পারছো যে কস হাইপারবোলিক স্কোয়ার মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার ইকুয়ালস টু 1। কেউ কি বিশ্বাস করছো এই কথাগুলো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে প্লাস হলে কি হবে? তুমি বলবে স্যার প্লাস হলে কি হবে? মাইনাস হলে নাই বুঝলাম, প্লাস হলে তাহলে কি হবে? আমি যে প্লাস হলে হবে কস হাইপারবোলিক স্কোয়ার এক্স প্লাস সাইন হাইপারবোলিক স্কোয়ার এক্স। এটা সমান যখন প্লাস নেবে তাহলে এটা প্লাস হবে, প্লাস নিলে এটা 1/4, তখন তো শুধুমাত্র 2 টাইমস অফ ই টু দি পাওয়ার তাহলে 2x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x হবে নাকি? বুঝতে পারোনি?
হ্যাঁ না না, কারণ তখন তো টু টু টাইমস গুলো কেটে যাবে, তখন এটা থাকবে। এবার একটা টু কাটবে, তাহলে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স বাই টু। বলো তো রে বাবা, এটা যেন আমাদের কস হাইপারবোলিক টু এক্স না? তাহলে যেমন কস টু থিটার মানটা ছিল কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো এখানে কস হাইপারবোলিক টু এক্স এর মান হচ্ছে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স। এটা তাহলে ফর্মুলা। বুঝলে আমার কথা? সবাই হাইপারবোলিক ফাংশনের গল্পগুলো বুঝতে পারছো? কেন হাইপারবোলিক ফাংশনটা বলছি যদি জিজ্ঞাসা করো, তোমরা দেখবে তোমাদের সিলেবাসেই একদম প্রথমেই উল্লেখ করা আছে হাইপারবোলিক ফাংশন। মেজর মাইনরের যে সিলেবাস, সেখানে একদম প্রথমেই হাইপারবোলিক ফাংশন উল্লেখ করা আছে। একটু বলে নেওয়ার পর সুবিধা হয়। দিস ডিফারেন্সিয়েটিং অফ হাইপারবোলিক ফাংশন। এবার হাইপারবোলিক ফাংশনটা বলে নিয়ে তারপরে ডিফারেন্সিয়েট করলে সুবিধা হবে। এই হচ্ছে হাইপারবোলিক। তারপরে বাকি রুলগুলো, তার মধ্যে এটাও করে দিলাম আজকে, দেখলে তো? এটাও করে দিলাম, বা এই প্যাটার্নের অঙ্কগুলো করে দিলাম, এইগুলো বাকি আছে এগুলো করে দেবো, কয়েকটা আরেকটা বাকি আছে করে দেবো। দিলে তারপরে আমরা রিডাকশন, মানে এইটুকুতেই চ্যাপ্টার শেষ, আর কিছু নেই। ল্যাপিটাল রুল আছে, ল্যাপিটাল রুলটাও দারুণ ভালো লাগবে। তারপরে রিডাকশন ফর্মুলা বলবো। রিডাকশন ফর্মুলা বলার পর তার অ্যাপ্লিকেশন হিসাবে যেটা আসবে, এরিয়া একটা অঙ্ক আসছে প্রতিবারই, ভলিউম একটা অঙ্ক প্রতিবারই আসছে, আর্ক লেন্থ একটা অঙ্ক প্রতিবারই আসছে। মানে তোমরা যখন পড়বে না, মানে খুব বার্ডেন নিয়ে পড়ার দরকার নেই, হালকা মুডে আস্তে 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 করে পড়ো, দেখবে অসম্ভব ভালো লাগবে। ক্যালকুলাস টাইপের টপিকসগুলো ভালো লাগবে না তো কি ভালো লাগবে? এটা দারুণই লাগবে, অন্যরকম। সে যে টিচারই পড়াক না কেন অসম্ভব ভালো লাগবে। তো আস্তে আস্তে করে পড়ো, অত বার্ডেন নিতে হবে না। সবে কলকাতাতে এসছো, একটু লাইফটাকে এনজয় করতে চাইছো, এনজয় করো, অসুবিধা নেই। কিন্তু এনজয় করতে গিয়ে একদম পুরো গা ভাসিয়ে দিও না, তারপর পস্তাবা যেন না হয়। এনজয় করার সময় সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, তারপরে সচেতন থেকে কাজগুলো করতে হবে, যাই করো না কেন। দিয়ে আলটিমেটলি আস্তে আস্তে করে পড়াশোনার ভেতরে ঢোকো। যে যে অঙ্কগুলো করানো হচ্ছে বা অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে, সেগুলো তোমরা আস্তে আস্তে করে করো। আমি হাইপারবোলিক ফাংশনটা যখন বলছি, তা আমি আরেকটু হাইপারবোলিক ফাংশনটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। হাইপারবোলিক ফাংশনের যে গল্পগুলো বললাম, সেগুলো কি আমি শর্টকাট করে একটু লিখে টিখে দেব, মানে ফর্মুলার মতো করে। আমার যেন দরকার কি, যে কস এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার আয়োটা এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা এক্স বাই টু। সাইন এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার আয়োটা এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা এক্স বাই টু। এটা গেল কসের গল্প। এবার চলে কস আর সাইন জানলে বাকি ট্রিগোনোমেট্রি ফাংশনগুলো পাওয়া যায়। এরপরে চলে আসো, কস হাইপারবোলিক এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। মুখস্থ থাকবে, এটা আর জিজ্ঞাসা করো না যে স্যার এটা মনে রাখবো কি না। আমি যেটা তো ফর্মুলা, এটা তো তোমাদের আছে রে বাবা সিলেবাসে, তুমি এটা মুখস্থ রাখবে, বারবার পড়ে 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 মুখস্থ করে নেবে। না হলে ফর্মুলার মতো করে লিখে নিয়ে দেওয়ালে সাটিয়ে রাখবে, সকাল বিকাল প্রণাম করে নেবে, মুখস্থ হয়ে যাবে। সেইভাবে আমরা পড়ি না সাধারণত। নিয়ম হচ্ছে যে জিনিসটা কাজে লাগে সেটাই রিপিটেডলি অঙ্কটাতে অ্যাপ্লাই করবো, এমনি মুখস্থ হয়ে যাবে, আলাদা করে মুখস্থ করতে হয় না। আচ্ছা, সাইন আর কস হাইপারবোলিক ফাংশন যখন পেয়ে গেলে, আমি এর রেসপেক্টে এবার তোমাদেরকে যদি কোনো দিন বলি যে বলো তো রে বাবা, যে ট্যান হাইপারবোলিক এক্স কত হবে, পারবে? কি হবে? হাইপারবোলিক বলবে কিন্তু, না বললে হবে না। তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলো। আবার যদি বলা হয় কট হাইপারবোলিক এক্স কত, তাহলে এটা উল্টে দিলেই হবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। যদি আমরা বলি যে কট যখন পেয়ে গেলাম, তাহলে কসেক হাইপারবোলিক এক্স কত, তাহলে সাইনকে উল্টে দাও, তাহলে 2 বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আর কসেকের পরে চলে আসো সেক হাইপারবোলিক এক্স কত হবে, 2 বাই ই টু দি পাওয়ার এক্স
প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে সেক হাইপারবোলিক কেমন, মানে প্রত্যেকটা টার্মের এবার ইভেন ডেরিভেটিভও করা যাবে, ফর্মুলার মতো করে যাবতীয় কিছু আমরা প্রুভ করে দিতে পারবো, যা যা দরকার হবে সব এখান থেকে ডিডিউস করা যাবে, এইটুকু বলতে পারি। কেউ যদি আমাকে বলো আমার না ট্যান হাইপারবোলিকের ফর্মুলাটা বের করতে ইচ্ছা করছে, মানে একটা যেটা বেসিক ফর্মুলার মধ্যে পড়ছে সেটা হচ্ছে হাইপারবোলিক ফাংশনের ডেরিভেটিভ করলে সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে, কিন্তু মাইনাস আর হবে না, এরকমই থাকবে। ডিডি এক্স অফ যদি আমি সাইন হাইপারবোলিক এক্স নেই তাহলে সেটাও আমার কস হাইপারবোলিক এক্স হবে, মাইনাস আর হবে না, এটা বেসিক ফর্মুলার মধ্যে পড়ছে। কিন্তু কেউ যদি আমাকে আবার বলো যে আচ্ছা আমি যদি ডিডি এক্স অফ ট্যান এক্সটা নিতাম, ট্যান হাইপারবোলিক এক্স নিতাম, তাহলে না জানি এর মান কত আসতো, ট্যান হাইপারবোলিক এক্স, তাহলে তুমি বলবে যে তাহলে এক কাজ করি স্যার, এটা মানে ডিডি এক্স অফ ট্যান মানে তো আমরা জানি কত, সাইন হাইপারবোলিক এক্স বাই কস হাইপারবোলিক এক্স, তাহলে এরকম লিখলাম। তারপর তুমি ভাগের যে ডেরিভেটিভের ফর্মুলাটা সেটাই ইউজ করো, তাহলে এটা হবে তোমার কস হাইপারবোলিক স্কোয়ার, আর উপরে থাকবে কস হাইপারবোলিক এক্স, ঠিক আছে, কস হাইপারবোলিক এক্স, আর সাইনের ডেরিভেটিভ করলে কস, তাহলে স্কোয়ার, তারপরে মাইনাস সাইন হাইপারবোলিক এক্স, কসের ডেরিভেটিভ করলে সাইন, তাহলে স্কোয়ার হলো, কস হাইপারবোলিক মাইনাস সাইন হাইপারবোলিক কত হয় রে বাবা, 1। আমার কথা বুঝতে পারছো? তার মানে তুমি কি পাচ্ছ, এটা কস হাইপারবোলিক এক্স মানে সেক হাইপার স্কোয়ার এক্স, তাহলে ট্যান হাইপারবোলিক এক্স এর ডেরিভেটিভ করলে কি আসে সেটাও তোমরা বুঝতে পারলে, হ্যাঁ না না, ইয়েস অর নো, ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছো? যা যা বলছি সব বুঝতে পারছো নাকি না বুঝতে পারছো না? এটা ধরো নমুনা দিলাম যে ট্যানের ক্ষেত্রে এরকম হলো, তোমরা আমাকে আবার কোশ্চেন করতে পারো যে কটের করলে কি হবে, তাহলে ডিডি এক্স অফ আমি যদি কট হাইপারবোলিক এক্স তার ডেরিভেটিভ করি, তাহলে ডিডি এক্স অফ কট মানে কি, কস হাইপারবোলিক এক্স বাই সাইন এক্স, সাইন হাইপারবোলিক এক্স, তারপরে লাইনটাতে যেন কি হবে রে বাবা, এখানে তাহলে আমার হবে সাইন হাইপারবোলিক স্কোয়ার এক্স, হলো সাইনটা ফিক্সড, তাহলে সাইন আমাদের ফিক্সড, এখানে কসের ডেরিভেটিভ করলে সাইন, তাহলে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস ফিক্সড, কস হাইপারবোলিক সাইনের ডেরিভেটিভ করলে স্কোয়ার, ওটা তাহলে আবার মাইনাস হচ্ছে -1, নিচে সাইন হাইপারবোলিক স্কোয়ার এক্স, তাহলে এখানে মাইনাস কসেক হাইপারবোলিক স্কোয়ার এক্স। বোঝা গেছে? ইয়েস অর নো, ক্লিয়ার, সবাই বুঝতে পারছো? একটু ওই cos স্কয়ার এই cos হাইপারবোলিক স্কয়ার এই হাইপারবোলিক স্কয়ার এক্স এর ওই হাইপারবোলিক এই এখানে না এসে না আচ্ছা ওই ফর্মুলাগুলো তাই তো, এইগুলো আর আগে মানে এইগুলো এটা বলছো? ডলার পয়েন্ট মধ্যে কথা হচ্ছে সমস্ত ফর্মুলাগুলোকে আমরা তৈরি করতে পারবো এইভাবে, সমস্ত ফর্মুলা যা যা দেখতে পাচ্ছ সব ফর্মুলা তৈরি করতে পারবো, এটা একটা সুবিধা, হাইপারবোলিক ফাংশনের যাবতীয় কিছু এখানে ইউজ করতে পারবো, ঠিক আছে? ইয়েস, আমি কি ক্লিয়ার করতে পারলাম? ডিডিএক্স অফ কট হাইপারবোলিক এক্স এই জায়গাটা একবার দেখান, ট্রাই করে দেখান স্ক্রিনে। ঠিক আছে ঠিক আছে, তাহলে কট হাইপারবোলিক এক্স এর কিন্তু মাইনাস হচ্ছে, ইয়েস অর নো, কটের কিন্তু মাইনাস হচ্ছে, কটের মাইনাস হলো, তুমি যদি বলো যে স্যার সেকেন্ডটা কত হবে, যে ডিডি এক্স অফ সেক হাইপারবোলিক এক্স কত হবে বলতেই পারো, তাহলে এটা ডিডি এক্স অফ সেক মানে তো 1/cosec,
তাহলে 1/cosec এর ক্ষেত্রে আমরা কি করতে পারি না, cosec এর স্কোয়ার হলো, আর উপরে একটা মাইনাস তাহলে আসবে, মাইনাস না ভাগের রুল, তার মানে এখানে কি থাকবে, এটা ফিক্সড আর 1 এর 0, তাহলে মাইনাস এদের ডেরিভেটিভ, কসের ডেরিভেটিভ মানে সাইন হাইপারবোলিক এক্স। এবার এখানে একটা মাইনাস আসবে, সাইন আর কস মিলে কি হবে, ট্যান হাইপারবোলিক এক্স আর সেক হাইপারবোলিক এক্স। তাহলে মনে রেখো এবার সেক হাইপারবোলিক এক্স এর ডেরিভেটিভ করলে কিন্তু একটা মাইনাস আসে, মানে হাইপারবোলিক ফাংশনের ডেরিভেটিভ করলে কোনোদিন মাইনাস আসবে না তা বলিনি, কিন্তু সাইন আর কসের জন্য মাইনাস আসে না, ট্যানের জন্য মাইনাস আসে না, কিন্তু বাকি সমস্ত টার্মগুলোর জন্য মাইনাস আসছে। তোমরা কি আমার কথাগুলো একটু হলেও বুঝতে পারছো না পারছো না? পারছো না, না পেরেছো? ঠিক আছে, তো এই গেল। এছাড়াও আরো কিছু ছিল, আমি কিছু হোমওয়ার্ক তোমাদেরকে আগে দিচ্ছি, তারপরে ওই যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা না হয় নেক্সট ক্লাসে, একটা শুক্রবার দিনের মধ্যে আমি একটা তোমাদেরকে অনলাইন ক্লাস করব। সেই অনলাইন ক্লাসে আমরা যে প্রবলেমগুলো করাবো, আমি ভেবেছিলাম হয়তো আজকে শেষ করে দেবো। 6 দাগের প্রবলেম ইম্পর্টেন্ট, 7 দাগের প্রবলেম ইম্পর্টেন্ট, আর 4 দাগের প্রবলেম ইম্পর্টেন্ট, এই টাইপের প্রবলেমগুলো করিয়ে এই চ্যাপ্টারটা শেষ করতে হবে। যেমন দেখো এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স এর অঙ্কটা করার সময় না, ট্যান ইনভার্স এক্স এর একবার ডেরিভেটিভ করলে 1/x² + 1 আসবে, তারপরে তোমার ডেরিভেটিভ করলে বারবার ডেরিভেটিভ করলে কিন্তু আয়োটা আসবে, অর্থাৎ আই আসবে, মানে ইমাজিনারি নাম্বার আসবে, সেটা হতে পারে না। ওই জন্য অ্যান্সারে দেখো সাইন কস দিয়ে আছে, তাহলে অ্যান্সারে সাইন কস দিয়ে রাখবো, ওরকম টাইপের অঙ্ক দিস ওয়ান। তো এই প্যাটার্নের প্রবলেমগুলো করতে গেলে টাইম লাগবে। তোমরা যদি কেউ আমাকে বলো স্যার এগুলো পরীক্ষার সময় আসবেই, আমি যে আসার চান্স কম, যদি আসে তখন কে রিস্ক নেবে, সেই কারণে আমি কনফিডেন্স দিয়ে বলছি 9 দাগের অঙ্ক, 10 দাগের অঙ্ক, 11, 12, 13, 14, 15, 17 এর বাইরে আর আসবে না, খুব কনফিডেন্স দিয়ে বলছি আসবে না। কিন্তু যদি বাই চান্স চলে আসে, যদি একটু উলট পালট আসে, তখন কি করব, সেই জন্য রিস্ক নিচ্ছি না, টাইম প্রচুর আছে। আমি আরেকটা ক্লাসে ফিনিশিং টাচটাও করব। আজকে আমার যা হলো হাইপারবোলিক ফাংশনটাতে যেহেতু আমরা চলে গেলাম, তো একটু ডাইভার্টেড হয়ে যাওয়ার জন্য মনে হলো যে আর সাবজেক্টে ঢুকতে ইচ্ছা করছে না। কিন্তু হাইপারবোলিক ফাংশন নিয়ে কি আমি আরো আলোচনা করার দরকার আছে, নাকি মোটামুটি বোঝা গেছে? ডেফিনেশনটা জানলে, তার প্রপার্টিগুলো কি আসতে পারে সেগুলো জানলে, ব্যাস এইটুকু। দুটো ভাবে মনে রাখতে পারো, এক হচ্ছে হাইপারবোলিক ফাংশনের সঙ্গে এমনি নর্মাল আমাদের ট্রিগোনোমেট্রি ফাংশন তার এক্সপানশনগুলো তুমি ভাবতে পারো, না হলে হাইপারবোলিক ফাংশনের এটাই ডেফিনেশন, এইটুকু মনে রেখেও তুমি করতে পারো। আর এর ডেফিনেশন পেয়ে গেলে বাকি তো হাইপারবোলিক ফাংশনগুলো আমরা পেয়ে যাবো, তার ডেরিভেটিভ যখন দরকার তখন ডেরিভেটিভ পেয়ে যাবো। আচ্ছা আমি তো ইন্টিগ্রেশনটা তোমাদের বললামই না রে বাবা, ইন্টিগ্রেশন যদি করতে হতো, ধরো হাইপারবোলিক ফাংশনে ইন্টিগ্রেশন করছো, হ্যাঁ, তার মানে কসেক্সের ক্ষেত্রে, কসেক্সটার ক্ষেত্রে 1 করবে, ওটা তো একটা মাইনাস আসবে, কসেক হাইপারবোলিক আর কট হাইপারবোলিক। তো এটা যদি করো তাহলে এটা মানে কি, cos হাইপারবোলিক মানে e⁻x প্লাস e⁻x বাই 2dx, তার মানে এটা কি হবে, e⁻x এর ইন্টিগ্রেশন করলে ওটাই e⁻x, তাহলে এখানে একটা মাইনাস আসবে, আর নিচে 2, দিস ইকুয়ালস টু কত হবে, সাইন হাইপারবোলিক। তাহলে তোমরা আমার কথা বুঝতে পেরেছো? ইন্টিগ্রেশনও করা যাবে, বুঝতে পেরেছো? না পারোনি এগুলো, সে কিচ্ছু বোঝা যাচ্ছে মানে কেউ বুঝতে পারছে না, কোনোদিন কেউ বুঝতে পারে, কেউ স্যার আগে বুঝতে পারতো, বলছে না কেউ বুঝতে পারতো না, আমরা বুঝতে পারছি না। তো ওরকম হওয়ার কথা নয়, সহজই আছে। তো এই টাইপের ইন্টিগ্রেশন তুমি যত ইন্টিগ্রেশন আছে সব করতে পারবে, যখন যখন কাজে লাগবে তখন আমরা বের করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক, এইটুকু হজম করো, পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো।